আমরা যেভাবে ক্লাস শুরু করি ফর্মালি একটা ফোল্ডার ক্রিয়েট করার চেষ্টা করি, যেটা একটা প্রজেক্ট হিসেবে চিন্তা করি। আমরা যখন আমরা নেটবিনস সফটওয়্যার ইউজ করব দেখা যাচ্ছে যে এটা নেটবিনস তোমরা যেটা এখন ইন্ট্রোডিউস করি নাই, নেটবিনসে দেখা যাচ্ছে প্রজেক্ট আকারেই তোমার অটোমেটিক ক্রিয়েট হয় যখন আমরা ফাইল ক্রিয়েট করতে যাই। তো এখানে যেহেতু অটো ক্রিয়েট হয় না, আমাদের একটা প্রজেক্ট চিন্তা করে আমরা প্রজেক্টের প্যাটার্নটা কি থাকে সেই অনুসারে আমরা ফোল্ডার ক্রিয়েট করার চেষ্টা করি। আজকে ধরো আমরা HTML আর হচ্ছে CSS নিয়ে কথা বলবো। একটা ফোল্ডার তৈরি করলাম, এই ফোল্ডারের ভিতরে যে কমন ফোল্ডার গুলো থাকে প্রথমত হচ্ছে CSS, দেন হচ্ছে ইমেজেস, IMAGES ইমেজেস, এরপরে হচ্ছে ওয়েব ফন্টস। ওয়েব ফন্টসটা আমরা কভার করেছি মেবি লাস্ট ক্লাসে খুব সংক্ষেপে, যদি এটা পুরোপুরি আলোচনা হয়নি। তারপর আমরা JS দ্যাট মিন জাভাস্ক্রিপ্ট। এর বাইরে এসে আমাদের একটা ফাইল থাকবে যেটাকে আমরা বলে থাকি, একটা ফাইল অবশ্যই থাকবে index.html। সরি আমাদের এক্সটেনশনটা টাইপ করতে ভুল হয়েছে, HTML। আমাদের CSS এর ভিতরে একটা ফাইল অবশ্যই থাকে, সেটা হচ্ছে style.css। আমরা চাইলে একাধিক CSS ফাইল তৈরি করতে পারবো। এক্সটেনশন হচ্ছে CSS, ক্যাসকেডিং স্টাইল শীট। সো HTML এর মিনিং হচ্ছে আমরা একটা ওয়েবের স্ট্রাকচার ডিজাইন করি হচ্ছে HTML দিয়ে, আর CSS দিয়ে সেই স্ট্রাকচারটাকে আমরা প্রেজেন্টেশন বলতে পারো বা ডেকোরেশন বলতে পারো বা স্টাইল বলতে পারো। আমরা স্টাইল যোগ করি বা ডেকোরেশন করার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের প্রজেক্ট। আমাদের যত ধরনের ইমেজ থাকবে আমরা এই ফোল্ডারের মধ্যে রাখবো। আমাদের যত ধরনের ওয়েব ফন্টস থাকবে সেগুলো আমরা এটার মধ্যে রাখবো। তোমরা যারা কি বলে ওই ফন্ট নিয়ে যদি কেউ কাজ করে থাকবো, আমরা নেট থেকে ফন্ট ডাউনলোড করতে পারি। যখন আমরা ফন্ট অসাম ইউজ করব তখন এই ফন্ট যখন যেগুলো আমরা ডাউনলোড করবো সেগুলো এই ওয়েব ফন্টস এর মধ্যে থাকবে। আগে কয়েক বছর আগে এটা ছিল শুধু ফন্টস, এখন ওয়েব ফন্টস আসছে ফোল্ডারটা। এই জন্য হচ্ছে ফন্ট অসামে ওয়েব ফন্টস ওরা এখন ফোল্ডারটার নাম ক্রিয়েট করছে, যেই কারণে আমাদের এটা ইউজ করতে হচ্ছে। এই টার্মগুলো আমরা ইউজ করতেছি যাতে ওখানে গেলে আমাদের নতুন মনে না হয়। আমরা চাইলে শুরুতে কয়েকটা ইমেজ নিয়ে নিতে পারি, সেটা গুগল থেকে হোক অথবা পিকজাবে থেকে হোক, যেখান থেকে হোক আমরা চাইলে নিতে পারবো। সাপোজ পিকজাবে আমরা লাস্ট ক্লাসে একটা লোগো দেখিয়েছিলাম যে কিভাবে অ্যাড করা যায়, সেটা আমরা চাইলে দেখাতে পারি। আমি যদি বাটারফ্লাইয়ের কয়েকটা ইমেজ নেই, এখানে ফ্রি ডাউনলোড আমরা যদি ছোট ইমেজ নিয়ে নিতে পারি 640x360। লার্জ ইমেজও তুমি চাইলে ডাউনলোড করতে পারবা। আচ্ছা ডাউনলোড আমাদের হয়েছে। আমরা আরেকটা পিকচার নিয়ে নিচ্ছি। পিকজাবে থেকে হাই রেজলিউশন ইমেজ ডাউনলোড করা যায়, এই কারণে আমরা পিকজাবেটা ইউজ করি। ওয়েবের ক্ষেত্রে অনেক সাইটেই আছে, পিকজাবেটা আমি পার্সোনালি বেশি ইউজ করি। আমি 4টা পিকচার ডাউনলোড করার চেষ্টা করছি, 3টা ডান, আমাদের লাস্ট ওয়ান। ওকে, এখন আমাদের টার্গেট হচ্ছে এই ইমেজগুলোকে আমাদের টার্গেট ফোল্ডার যেটা আছে সেখানে নিয়ে যাবো। তো কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, আমাদের যে ফোল্ডারটা আছে ইমেজেস এর ভিতরে আমরা সেভ করব। আমরা চাইলে এগুলোর ইমেজের নামগুলো চেঞ্জ করতে পারি, লাইক বাটারফ্লাই 1, দেন হচ্ছে F2 দিলে রিনেম করা যায়। তোমরা ফাইলের উপরে গিয়ে যদি F2 প্রেস করো তাহলে রিনেম করতে পারবা 2, দেন হচ্ছে বাটারফ্লাই 3। সো আমাদের 3টা ইমেজ এবং লাস্ট ইমেজ হচ্ছে বাটারফ্লাওয়ার্স সম্ভবত দিয়ে সেভ করা। আচ্ছা 4। এই হলো আমাদের 4টা ইমেজ। তাহলে আমরা ইমেজ ফোল্ডারটা কেন ক্রিয়েট করছি আমরা আসলে বুঝতে পারলাম যে ইমেজ যত ধরনের ইমেজ থাকবে সব ইমেজ ফোল্ডারের মধ্যে আমরা রাখবো। তাহলে আরেকটা পার্ট ডাউনলোড করা আমাদের দরকার। ধরো যদি আমরা গুগলে যাই, গুগলের লোগোটা যদি আমরা ডাউনলোড করতে চাই,
আমরা একটা লোগো নিয়ে নিচ্ছি, সেভ ইমেজ। আমাদের টার্গেট ফোল্ডার ভিতরেই সেভ করতে পারি, সরাসরি ইমেজের মধ্যেই হবে। তাহলে ধরো আমরা নাম দিচ্ছি গুগল লোগো। আমাদের যে কয়েকটা ইমেজ নিয়ে আজকে কাজ করব, আমরা চেষ্টা করলাম সেগুলোকে ডাউনলোড করে নেয়ার। আমরা একটু দেখে আসি, আমাদের টোটাল 5টা ইমেজ। তাহলে এবার আমাদের এই যেই প্রজেক্টটা আমরা এখানে ক্রিয়েট করছি, সেই প্রজেক্টটাকে আমরা ব্র্যাকেটস ওপেন করব। এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন অ্যাজ ব্র্যাকেটস প্রজেক্টও ক্লিক করতে পারি, অথবা আগে ব্র্যাকেটস ওপেন করে দেন ওপেন ফোল্ডারে আমরা ক্লিক করে আমরা ওপেন করতে পারি। সো যার যেটা পছন্দ আমরা সেইভাবেই কাজ করতে পারবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ 40 জন পার্টিসিপেন্ট। আর তোমাদের প্রগ্রেসের উপর ডিপেন্ড করবে আসলে আমরা কোর্সটাকে কোন পর্যন্ত নিয়ে যেতে পারবো। প্রয়োজনে আমরা একাধিক এক্সট্রা রেকর্ডিং তোমরা পাবা যদি তোমাদের প্রগ্রেস ভালো থাকে। আচ্ছা, ফাইলে যাচ্ছে আমি, ওপেন ফোল্ডার। তাহলে আমাদের ডেস্কটপে ফোল্ডারটা ক্রিয়েট করা আছে, ডেস্কটপ HTML CSS। আমরা জাস্ট ফোল্ডারটাই ওপেন করব, ক্লিক করলাম, জাস্ট সিলেক্ট ফোল্ডার। তাহলে অটোমেটিক এখানে প্রজেক্ট আকার ওপেন হবে। নেটবিনসে যেটা হয় যে অটোমেটিক প্রজেক্ট আকারেই যখন আমরা ফাইল ক্রিয়েট করি প্রজেক্ট আকারেই তৈরি হয়। আচ্ছা, যাই হোক, যেহেতু নেটবিনস তোমরা দেখো না, এটা নিয়ে কথা বলার দরকার নেই। index.html এ যদি আমরা যাই, এখন এখানে তো আমাদের বেসিক স্ট্রাকচার লিখতে হবে। আছে কিন্তু আমি আর বেসিক স্ট্রাকচার টাইপ করতে চাচ্ছি না। আমাদের ভিডিও রেকর্ডে অবশ্যই ইমমেটের কথা আমরা বলেছি, প্লাগইনস। সো ইমমেট যদি আমরা ইউজ করি তাহলে শর্টকাটে অনেক কোড নিয়ে আসতে পারবো। যেমন এখন আমি বেসিক স্ট্রাকচারটা টাইপ করতে চাই না, আমি যদি শিফট ধরে এক্সক্লামেটরি সাইন দেই এবং ট্যাব দেই তাহলে অটোমেটিক বেসিক স্ট্রাকচারটা চলে আসলো। যদি কারো ইমমেটে প্রবলেম হয় তাহলে আমরা কি করতে পারি, W3 স্কুলসে গিয়ে ফরম্যাটটা কপি করে নিয়ে আসতে পারি। যদি স্কুল লেভেল হতো বা কলেজ লেভেল হতো তাহলে বলতাম ধরো নোটপ্যাডে এই বেসিক স্ট্রাকচার টাইপ করো, যেটা আমরা কলেজ লেভেলে সাজেস্ট করি যে ট্যাগ গুলো বেশি বেশি করে বোঝানোর জন্য। কিন্তু এখন তোমরা ইউনিভার্সিটি লেভেলে আসো, সোর্স কোড বা এই কোড স্ট্রাকচার সবই নেটে পাওয়া যায়। সো আমরা সময় কম নষ্ট করতে চাই, প্রথম দিকে দিয়ে একবার নিজে টাইপ করে দেখতে পারো যে বোঝার জন্য, তারপরে আমরা কপি পেস্ট করে বেশি ইউজ করব। আর সকল এডিটর গুলোতে অ্যাডভান্স যে এডিটর গুলো আছে অটোমেটিক্যালি দেখা যাচ্ছে যে তোমার কোড গুলো পাওয়া যায়। আচ্ছা, এবার আসি, আমি যেটা বলতেছিলাম যে চাইলে এখান থেকে কপি পেস্ট করে নিয়ে বসাতে পারো। তো আমি ব্র্যাকেটসে যেহেতু ইমেজ ইনস্টল করেছি এই জন্য অটোমেটিক আমি স্ট্রাকচারটা নিয়ে আসতে পারলাম। ডকুমেন্টের মধ্যে একটা টাইটেল দিচ্ছি, সাপোজ ধরো দিচ্ছি হোম পেজ টাইটেল। আমরা এতটুকু লিখলাম। আর বডিতে যদি সাপোজ আমরা H1 লিখে ট্যাব দেই তাহলে দেখা যাবে অটোমেটিক এই হেডিং ট্যাগটা চলে আসতেছে ইমমেটের কারণে। তোমাদের আবারও বলি, ইমমেট যদি ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু আসবে না, সেই ক্ষেত্রে তোমাকে পুরো ট্যাগই টাইপ করতে হবে। তাহলে ধরো আমরা লিখলাম যে ওয়েব প্রোগ্রামিং, এতটুকু লিখে তোমরা যেই প্র্যাকটিসটা অবশ্যই করবা, কিবোর্ড থেকে রিপিটেডলি কন্ট্রোল-S এই অভ্যাসটা করবা। আর সুইচ, দ্যাট মিন্স উইন্ডো সুইচ করার জন্য অল্টা ট্যাব দিয়ে তুমি ব্রাউজারে যাবা, এইভাবে চেষ্টা করবা। আমি এখন ওপেন করে নিই আগে প্রজেক্টটা। তাহলে আমাদের index.html ডাবল ক্লিক করলে মাইক্রোসফট এজে ওপেন হবে, দেখতে পাচ্ছি। আমি চাচ্ছি মজিলাতে ওপেন করতে, মজিলাতেই আমরা বেশি কাজ করব কারণ এখানে কিছু ডেভেলপার অপশনস বেশ ভালোভাবে ইউজ করা যায়, যদিও অন্যান্যগুলোতেও আছে, বাট মজিলাটা বেশি ইউজার ফ্রেন্ডলি। বাট আমাদের প্রয়োজনে আমরা বিভিন্ন ব্রাউজার ইউজ করব। তোমাদের কম্পিউটারে মজিলা, ক্রোম এই দুইটাই থাকা ভালো। আচ্ছা, দেখি আমাদের, তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের ফার্স্ট প্রজেক্টটা ওপেন হলো এবং উপরে এই টাইটেলে দেখতে পাচ্ছি হোম পেজ আর বডিতে দেখতে পাচ্ছি ওয়েব প্রোগ্রামিং। আশা করি এই দুটো নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। আমাদের প্রথম টার্গেট হচ্ছে হোম পেজের লেফটে একটা আইকন দিব। ব্যাপারটা কিরকম, এই যে দেখো নিউ ট্যাব, এখানে কিন্তু মজিলার একটা আইকন আছে। যদি আমরা গুগলে যাই তাহলে দেখবা যে এই গুগলের একটা আইকন আছে, ফেসবুকে গেলে ফেসবুকের একটা আইকন আছে, তোমার ওয়েবসাইট তোমার নিজের একটা তৈরিকৃত আইকন পাশে থাকতে পারে। তো এই আইকনটা সেট করার জন্য আমরা এই টাইটেলের ঠিক নিচে লিংক নামে একটা ট্যাগ আছে, লিংকের মধ্যে আমরা বলে দেই রিলেশন, যদিও এটা ড্রিমওয়েবের অটোমেটিক আসে বাট ব্র্যাকেটসে আসে না।
রিলেশনের মধ্যে এটা দেখতে পাচ্ছি যে নাই অ্যাট্রিবিউটটা, যেটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে শর্টকাট। কেউ কি এটা অ্যাপ্লাই করছো? শর্টকাট আইকন। নিয়াজ তুমি কি অ্যাপ্লাই করছিলা? স্যার করছি, কিন্তু যে এই জি স্যার আমি আমার করছি। আসতেছে না। আচ্ছা ঠিক আছে, দেখো এখন। আমার তো আসছে স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা। স্যার আমার ব্ল্যাক কালারের কিছু একটা দেখাচ্ছে, বাট আচ্ছা তাহলে ফুলটা আসতেছে না। তুমি যে ইমেজটা ডাউনলোড করছো ওটাতে প্রবলেম থাকতে পারে। আচ্ছা শর্টকাট আইকন, এরপর হচ্ছে আমাদের হাইপারলিংক রেফারেন্স। এটার মধ্যে দেখো যে অটোমেটিক সাজেস্ট করতেছে, আমরা ইমেজ ফোল্ডারে চলে যাচ্ছি এবং আমাদের যে টার্গেট ইমেজটা সেটা হচ্ছে গুগল লোগো। আমরা চাইলে বাটারফ্লাই ইমেজও দেখাতে পারতাম, কিন্তু লোগোটা যেহেতু কাস্টমাইজ থাকে আমরা লোগোটাই নিচ্ছি। কন্ট্রোল এস, অল্টা ট্যাব। আমি যেটা বলবো যে অল্টা ট্যাব ইউজ করবা রিপিটেডলি, তাহলে আচ্ছা আমাদের এটা দ্রুত কাজ করতে পারবা। আমাদের হোম পেজ F5 দিচ্ছি, দেখতে পাচ্ছি যে হোম পেজের লেফটে কি আসছে, গুগলের আইকনটা চলে আসছে না? সবাই মনে দেখতে পাচ্ছে গুগল আইকনটা চলে আসছে। তো তুমি তোমার নিজের সাইটে নিজের একটা আইকন তৈরি করে তুমি এখানে দেখা সেট করতে পারবা। আইকন তৈরি করার জন্য নেটে অনেক ফ্রি সাইট আছে, সেখানে তুমি নিজে আইকন তৈরি করতে পারবা ফটোশপের কাজ না জানলেও, বা আইকন তৈরি করার জন্য বিভিন্ন সফটওয়্যারও আছে। তো এখানে আমাদের যেটা সেটা হচ্ছে রিলেশনের মধ্যে শর্টকাট এবং আইকন দুইটা অ্যাট্রিবিউট ইউজ করতে হচ্ছে, আর এটা তো জাস্ট ইমেজের লিংক, নাথিং এলস। তো আমাদের প্রথম পার্টটা ডান। এবার আসো যে আমাদের এই ওয়েব প্রোগ্রামিং ভিতরে আমরা জাস্ট এই সিএসএস যেহেতু কোড করব, এই জন্য আমরা কিছু ডামি টেক্সট নিতে চাচ্ছি। তো ডামি টেক্সট নেওয়ার জন্য আমাদের যে প্লাগইনটা গত ভিডিওতে আমরা যেটা রেকর্ড করেছি বা তোমাদের উদ্দেশ্যে বলেছি সেটা হচ্ছে লরেম ইপসাম। যারা রেকর্ডার দেখো না, আমি এখানে দেখিয়ে দিই। এক্সটেনশন ম্যানেজার, এখানে গিয়ে তুমি এখানে যে কোনো দিয়ে সার্চ দিলে পেয়ে যাবা अवेलेबल কোনগুলো আছে, দেন তুমি ইনস্টল করবা। আমার এখানে দেখি যে কয়টা ইনস্টল করা আছে। এই দেখো এখানে দেখানো হচ্ছে ইনস্টল, আমি যেগুলো ইনস্টল করেছি বিউটিফাই, ইমমেট, লরেম ইপসাম। তোমাদের লাস্ট লেকচার রেকর্ডের মধ্যে এই তিনটা যেটা ইনস্টল করেছি এই তিনটার বাইরে নাই, আমি প্রথমে সব ক্লিন করে দিয়েছিলাম, রিমুভ করে দিয়ে তারপর ইনস্টল করেছি। তো আমাদের লরেম ইপসাম, এটা দিয়ে আমরা খুব দ্রুত ডামি টেক্সট তৈরি করতে পারবো। তো দেখা যাচ্ছে আমি এখন একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব। যদি সরাসরি আমরা শর্টকাটের মাধ্যমে আনতে চাই, প্রথমে লিখবো লরেম, কয়টা প্যারাগ্রাফ চাও, আন্ডারস্কোর HTML এর মধ্যে আমরা চাই কয়টা চাই, যদি ধরো প্যারাগ্রাফ চাই 3টা তাহলে P3 ট্যাব দাও, অটোমেটিক 3টা প্যারাগ্রাফ তৈরি হয়ে যাওয়ার কথা। আচ্ছা আসেনি, কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট এল। আচ্ছা শুধু লরেম দিয়ে দেখি। আচ্ছা লরেম দিলে আমাদের লরেমের টেক্সট আসতেছে। পির মাঝখানে আমি শুধু লরেম লিখলাম এবং ট্যাব দিলাম, আমার লরেম টেক্সট চলে আসছে। যদি আবার লরেম লিখি, ট্যাব দিয়ে আবার টেক্সট চলে আসবে। তার মানে যে ডামি টেক্সট। আর আমি যেটা চাচ্ছিলাম একসাথে কয়েকটা প্যারাগ্রাফ, কোনো কারণে হচ্ছিল না, হয়তো শর্টকাটটা আমার মনে নেই। P3 অল্টা শিফট এল হয়তো বা কন্ট্রোল শিফট এল, না কন্ট্রোল শিফট, কারো কি মনে আছে? আমার রেকর্ডের মধ্যে অবশ্যই আমি বলেছিলাম শর্টকাটটা। আচ্ছা যদি মনে না থাকে আমরা চাইলে দেখে আসতে পারি, যেটা আমি কন্ট্রোল শিফট এস এল ছিল, এল ছিল, কন্ট্রোল শিফট এল ছিল স্যার। আচ্ছা আমি তাই দিলাম, কিন্তু এখন কোনো কারণে কাজ করেনি। আচ্ছা ঠিক আছে, দেখি আরেকবার। LOREM_HTML_P2 কন্ট্রোল শিফট এল। আচ্ছা কাজ করতেছে না কোনো কারণে। আচ্ছা যাই হোক, আমরা একটা প্যারাগ্রাফ পেলাম। যদি আমরা এই প্যারাগ্রাফটাকে আবার কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আমি টেক্সট একটু বাড়িয়ে দেই। এখানে লরেম যদি আবার বলি LOREM ট্যাব, তাহলে পরেরটাতে টেক্সট বেড়ে গেল। এই যে এখন কোড কিন্তু দেখা যাচ্ছে যে অর্গানাইজ না। এই কোডগুলোকে যদি ফরম্যাটিং করতে যাই, দ্যাট মিন্স অর্গানাইজ করতে চাই, বিউটিফাই নামে আমরা একটা এক্সটেনশনের কথা বলেছি। এই যে আইকনটা দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করলেই হবে। আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম, ক্লিক করলাম, অটোমেটিক কোড কিন্তু ফরম্যাটিং হয়ে গেল। পাশাপাশি আমরা যদি শর্টকাটটা চাই, এখানে অবশ্যই বিউটিফাই এর শর্টকাটটা বলা আছে কন্ট্রোল অল্টা বি, কন্ট্রোল অল্টা ভি, এটা দিয়েও আমরা ইউজ করতে পারবো। এবার আসি আমাদের আউটপুটটা দেখে আসি। কন্ট্রোল এস, অল্টা ট্যাব এবং F5। তাহলে আমরা দুইটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি। আমরা চাই 3টা প্যারাগ্রাফ নিলে মনে আরো ভালো হবে, তাহলে অ্যালাইনমেন্ট গুলো বোঝানো যাবে। আমি আরেকটা প্যারাগ্রাফ নিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি,
প্রয়োজনে তোমরা যদি মনে করো যে এই প্যারাগ্রাফের পিটা ট্যাগ গুলো জাস্ট নিচে নিচে ইউজ করবা, দেখতে আরো ভালো লাগবে, তাহলে শুরু শেষটা ইজিলি বোঝা যাবে। আচ্ছা, আমাদের একটু পরে কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাব আমরা অবশ্যই পরবর্তী সেশনে দ্রুত চলে আসব। আচ্ছা, দেখো এবার কোডটা অনেক সুন্দর দেখাচ্ছে। যদি মনে করো যে টেক্সট বাড়াবা, জাস্ট লরেম লিখবা, LOREM লরেম লিখে ট্যাব দিবা, টেক্সট অটোমেটিক বেড়ে যাবে। এখন আমরা তিনটা প্যারাগ্রাফের মধ্যে তিন ধরনের কাজ করতে চাই। এটাকে আমরা টেক্সট অ্যালাইন করতে চাই জাস্টিফাই, এটাকে করতে চাই লেফট, এটা করতে চাই রাইট। সো টেক্সট অ্যালাইন তিন ধরনের, লেফট রাইট জাস্টিফাই। বাই ডিফল্ট আমাদের আউটপুট গুলো সবই হচ্ছে লেফট অ্যালাইন থাকে। দেখো লেফট অ্যালাইন অবস্থায় আছে, দ্যাট মিন্স ডান দিকে সমান নাই। এমএস ওয়ার্ডে কাজ করতে গেলে তোমরা কন্ট্রোল এল দাও, কন্ট্রোল আর দাও, কন্ট্রোল জে দাও অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য। আমরা একটু ফন্ট সাইজটা বড় করে নেই, ফন্ট সাইজটা বড় করলে আমাদের দেখতে সুবিধা হবে। এখন দেখো যে এই যে ফন্ট সাইজ বড়র কথা বললাম, অ্যালাইনমেন্টের কথা বললাম, এই কাজগুলো অ্যাট্রিবিউট দিয়ে করা যায়, ট্যাগের অ্যাট্রিবিউট দিয়ে। আমরা যেটা অনেক কম করে থাকি, প্রয়োজনে দুই একটা কোড লিখি, আমরা ম্যাক্সিমাম এই কাজগুলো করে থাকি সিএসএস দিয়ে। তো আমরা প্রথমে অ্যাট্রিবিউট দিয়েই দেখাই। এখানে ড্রিম ওভার হলে সাজেস্ট করতো, কিন্তু ব্র্যাকেটসে সাজেস্ট করে না। ALI GN ইকুয়ালস টু, যদি আমি বলি যে অবশ্যই ইকুয়ালস টুর পরে কোটেশন হবে, তার ভিতরে তোমাকে লিখতে হবে, এটা লাস্ট ক্লাসে আমরা অবশ্যই বলেছি। এখানে ধরো আমরা যদি চাই জাস্টিফাই, তাহলে JUSTIFI জাস্টিফাই। এখানে যদি ফন্ট সাইজ বড় করতে চাই, দেখা যাচ্ছে ফন্ট সাইজ সরাসরি কোনো অ্যাট্রিবিউট নাই এই পি ট্যাগের। তাহলে একটা অ্যাট্রিবিউট আছে যে অ্যাট্রিবিউটটা সকল ট্যাগে ইউজ করা যায়, তার নাম হচ্ছে স্টাইল। যখন স্টাইল লিখবো, এই স্টাইল দিয়ে অ্যাট্রিবিউট লেখার ফরম্যাট ডিফারেন্ট। প্রথমে বলতে হয় স্টাইল, দেন হচ্ছে ইকুয়ালের পর ডাবল কোটেশন, দেন হচ্ছে তোমাকে প্রপার্টি, দেন হচ্ছে ভ্যালু। সো প্রপার্টি আমরা এখানে যেটা বলি টেক্সট অ্যালাইন, এর ভ্যালু বলতেছি আমরা জাস্টিফাই। মনে করো জাস্টিফাই, আমরা এটা টেক্সট অ্যালাইন তো আমরা এখান থেকে চাচ্ছি না, কারণ যেহেতু আমরা অ্যালাইন দিয়ে করেছি, আমরা এখান থেকে ফন্ট সাইজটা দিতে পারি। ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিচ্ছি 24 পিক্সেল। এখানেও তাই, সিঙ্গেল কোটেশন না দিয়ে আমাদের ডাবল কোটেশন ইউজ করা বেটার। আচ্ছা, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? অ্যালাইনটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এই পি ট্যাগের একটা অ্যাট্রিবিউট। এটা এই অ্যালাইন অ্যাট্রিবিউট কিন্তু আবার সকল ট্যাগের মধ্যে নাই। এটা পি ট্যাগের নিজস্ব অ্যাট্রিবিউট অ্যালাইন, এবং অ্যালাইনের একটা ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নেম বলি, আমরা এটাকে বলে হচ্ছে ভ্যালু। তো ভ্যালুটা জাস্টিফাই। যদি স্টাইলের মাধ্যমে আমরা একটা ফন্ট সাইজ সেট করতে চাই, তাহলে আমরা প্রথমে বলি স্টাইল, দেন হচ্ছে ইকুয়াল, এরপর হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে যেটা থাকবে, প্রথমে প্রপার্টি, তারপর হচ্ছে ভ্যালু। প্রথমে হচ্ছে প্রপার্টি, তারপর হচ্ছে ভ্যালু। এবং যদি একের অধিক হয় তাহলে সেমিকোলন দিয়ে পরবর্তীটা আসতে হবে। ধরো যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, এই যে ব্যাকগ্রাউন্ড কালার ধরো দিচ্ছি হচ্ছে পাউডার ব্লু, সেমিকোলন, কন্ট্রোল এস। আলটিমেটলি এই স্টাইলটা কিন্তু সিএসএস এর পার্ট, কিন্তু যদিও আমরা স্টাইলটাকে একটা অ্যাট্রিবিউট বলি, যে আমরা যে কোনো ট্যাগের মধ্যে এটা সেট করতে পারি। কন্ট্রোল এস দিচ্ছি, অল্টা ট্যাব দিচ্ছি, রিফ্রেশ বাটন প্রেস করতেছি F5, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্যারাগ্রাফ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আসে না, প্রথম প্যারাগ্রাফের আমরা অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছি জাস্টিফাই আসছে। কালারটা কেন আসেনি একটু দেখে নেই। আচ্ছা, বর্ডার কালার দিয়েছি আমরা ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তে, যেহেতু বর্ডারের কোনো সাইজ দেই না, যেখানে বর্ডারটা দেখাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। এবার আশা করি আমাদের কালারটা দেখাবে। কন্ট্রোল এস, অল্টা ট্যাব F5। তাহলে আমরা দেখতে পেলাম প্রথম প্যারাগ্রাফের মধ্যে শুধুমাত্র অ্যাট্রিবিউট ইউজ করে অ্যালাইনমেন্টটা ঠিক করেছি, যেটা ছিল অ্যালাইন অ্যাট্রিবিউট, পাশাপাশি স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা ফন্ট সাইজ প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার সেট করেছি। তো আমরা সাধারণত এই যে অ্যালাইন যেটা ইউজ করলাম, এটা খুব একটা ইউজ করি না, আমরা সবকিছু স্টাইলের মাধ্যমে করার চেষ্টা করি। তো আমি অ্যালাইনটা কেটে দিচ্ছি। যদি এই কাজটা স্টাইলের মাধ্যমে করতে চাই তাহলে কি হওয়া উচিত? আমি চাইলে শুরুতে দিতে পারি, চাইলে শেষে দিতে পারি, চাইলে মাঝখানে দিতে পারি, বাট এখানে অবশ্যই সেমিকোলন দিয়ে দিয়ে শেষ করতে হবে। যদি আমি শুরুতে দিতে চাই তাহলে টেক্সট অ্যালাইন আমরা দিচ্ছি জাস্টিফাই, সেমিকোলন, কন্ট্রোল এস, অল্টা ট্যাব F5। তাহলে আমাদের কোনো ধরনের দেখতে পাচ্ছি যে কোনো ধরনের ইমপ্যাক্ট নাই, যে আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট দেওয়া যে কথা, স্টাইলের মাধ্যমে টেক্সট অ্যালাইন অ্যাট্রিবিউট দেয় একই কথা। এখন খুব সিম্পল সেন্সে চিন্তা করো, যদি আমার মনে হয় যে তিনটা প্যারাগ্রাফেরই সেম কাজ, যে তিনটা প্যারাগ্রাফের মধ্যেই সেম অ্যাট্রিবিউট কাজ করবে, লাইক ফন্ট সাইজ 24, ব্যাকগ্রাউন্ড পাউডার ব্লু, দেন হচ্ছে অ্যালাইনমেন্ট জাস্টিফাই। তাহলে এই তিনটা কাজ করার জন্য আমরা তাহলে সিমিলার স্টাইলটাকে কপি করে বসাতে পারি, যেটা গুড আইডিয়া না, আপাতত আমরা বসাচ্ছি। বসালাম সেকেন্ডটাতে এবং থার্ডটাতেও বসালাম। মনে রাখবো অবশ্যই অ্যাট্রিবিউট গুলো স্টার ট্যাগে হয়। এবার আসলে সেকেন্ডটাতে আমি জাস্টিফাই না বলে দিলাম হচ্ছে লেফট।
তাহলে আমরা তিনটাতে, প্রথমটাতে টেক্সট লাইন চাচ্ছি জাস্টিফাই, দ্বিতীয়টাতে চাচ্ছি লেফট, তৃতীয়টাতে চাচ্ছি রাইট, RIGST। ফন্ট সাইজ ধরো তিনটারই সেম, 24 24 24। প্রথমটাতে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি পাউডার ব্লু, দ্বিতীয়টাতে পাউডার ব্লু যদি না চাই, যদি চেঞ্জ করতে চাই লাইক দিচ্ছি টমেটো, তৃতীয়টাতে যদি মনে করো চেঞ্জ করবা দিতে পারো হচ্ছে লাইট বা প্যাল গ্রিন দেই, কন্ট্রোল S। তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো যে কাজ করে কিনা। রিফ্রেশ বাটন দিচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে জাস্টিফাই, দ্বিতীয়টা হচ্ছে লেফট অ্যালাইন এবং তৃতীয়টা হচ্ছে রাইট অ্যালাইন। তো আমরা এই কাজগুলো কিন্তু স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে করলাম। স্টাইলটা আলটিমেটলি হচ্ছে সিএসএস এর একটা পার্ট, এবং সিএসএস এর এই যে স্টাইলটা আমরা এখানে ফলো করলাম, যেখানে কোড অর্থাৎ আমার যেখানে ট্যাগ তার ভিতরে আমি কোড লিখেছি স্টাইল দিয়ে, এই পজিশনটাকে বা এই স্টাইলটাকে বলা হয় ইনলাইন সিএসএস। এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। ইনলাইন মানে হচ্ছে লাইনের মধ্যেই তোমাকে কোড লিখতে হচ্ছে, লাইনের মধ্যেই তুমি কোড লিখতেছো, সিএসএস লিখতেছো, এটাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএস। সিএসএস তিন রকম, ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল। এখন আসো, যদি এমন হয় যে তিনটাতে সেম, যে তিনটারই সেম অ্যাট্রিবিউট আছে, যে তিনটাই ধরো জাস্টিফাই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিচ্ছি, কন্ট্রোল ভি, তিনটারই হচ্ছে সেম, তিনটাই জাস্টিফাই, তিনটার ব্যাকগ্রাউন্ড কালারই মনে করো হচ্ছে পাউডার ব্লু। তাহলে এখন কোশ্চেনটা আসে যে আমার যেহেতু সবগুলো সেম, তাহলে আমি একটা জায়গাতে লিখলে সবগুলো কাজ করবে কিনা। যেমন এখানে তিনটার জন্য আমি কিন্তু তিনটা ট্যাগে পির যে তিনটা ট্যাগ ছিল, তিনটা ট্যাগের মধ্যে এই কোডগুলো আমরা লেখার চেষ্টা করছি। এখন যদি এমন হয় যে আমার যত পি ট্যাগ আছে সকল পি ট্যাগের সেম অ্যাট্রিবিউট থাকবে, এখন আমার ওয়েবসাইটে এমন হতে পারে যে 500 পি ট্যাগ আছে, 500 পি ট্যাগের সেম অ্যাট্রিবিউট থাকবে, কমন কিছু অ্যাট্রিবিউটের কথা বলতেছি, লাইক ধরো ফন্ট সাইজ থাকবে 12। যদি ডিফারেন্ট যে পি ট্যাগ গুলো হবে সেটার জন্য স্টাইলটা কি হবে সেটা আমি আসতেছি। আপাতত আসলে যে কমন যদি হয় তাহলে কি হবে, তো তখন আমরা এই যে তিন জায়গাতে না লিখে, আমরা রিপিটেডলি না লিখে একটা ক্লাস জায়গাতে ব্যবহার করব। ক্লাস পরে আসি। আমরা আপাতত আসি যে এখানে যদি আমরা এখন যে স্টাইলটা ফলো করব এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। তো ইন্টারনাল সিএসএস এর নিয়ম হচ্ছে হেডের মধ্যে থাকতে হবে এবং হেডের মধ্যে স্টাইল ট্যাগ দিয়ে তোমাকে লিখতে হবে STYLE স্টাইল। স্টাইলের শুরু এবং শেষ থাকবে, এর ভিতরে তুমি কোডিংটা লিখবা। তাহলে ধরো আমি বলতেছি যে পি ট্যাগ, তাহলে পি ট্যাগ মানে যতগুলো পি ট্যাগ আছে সবগুলো, আমার সাইটে যত পি ট্যাগ থাকবে সবগুলো অটো কাজ করবে। তাহলে পি ট্যাগের মধ্যে আমি চাচ্ছি অ্যাট্রিবিউট সেট করতে। তো প্রথমে আসো টেক্সট অ্যালাইন, আমি দিচ্ছি সেন্টার, তা এন্টার দিয়ে লিখবে, এটা গুড প্র্যাকটিস। ফন্ট সাইজ, ধরো ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি 24 পিক্সেল। দেন হচ্ছে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি ধরো পাউডার ব্লু বা প্যাল গ্রিন, যেটা চাই একটা দিলাম। এরপরে চাচ্ছি ধরো আপাতত তিনটা থাক, টেক্সট লাইন আমরা সেন্টার না দিয়ে জাস্টিফাই দিই, দেখতে ভালো লাগবে। জাস্টিফাই, কন্ট্রোল S। এখন ধরো এইটাও আছে এবং এইটাও আছে, আমরা একটু আগে স্টাইলের মধ্যে যেটা লিখছি সেটাও আছে। এখন আমরা এই যে স্টাইলটা লিখলাম এটাকে বলা হয় ইন্টারনাল। ইন্টারনাল মিনিং হচ্ছে যেই পেজে HTML সেই পেজে হচ্ছে CSS এর কোড, বাট সেটা হেডের মধ্যে থাকবে, এটাকে বলা হয় ইন্টারনাল। এটাকে বলা হয় ইন্টারনাল CSS। আমরা যদি একটা কমেন্ট লিখি, সো এটা হচ্ছে কমেন্ট লেখার স্টাইল, এটাকে আমরা বলি ইন্টারনাল CSS। অর্থাৎ যেই পেজে HTML এর কোড আছে সেই পেজে আমি CSS লিখবো, বাট সেটা হেডারের মধ্যে, এটা হেডারের মধ্যে স্টাইল ট্যাগ ইউজ করে, এটাকে বলে ইন্টারনাল। আর এখানে যেগুলো লিখছি এটাকে বলা হয় ইনলাইন। এখানে আমরা যেটা ইউজ করছি সেটাকে আমরা বলি হচ্ছে ইনলাইন CSS। কমেন্টের জন্য অবশ্যই শর্টকাট থাকার কথা, যে কিভাবে কমেন্ট আমরা তৈরি করি। শর্টকাট, ইনক্রিজ ফন্ট সাইজ। আচ্ছা, ফন্ট সাইজ বাড়ানো কমন, এটা কিন্তু আমরা লেকচারে বলেছি, এই রেকর্ডের মধ্যে তোমরা কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল 0 এর মাধ্যমে তোমরা ফন্ট সাইজ বড় ছোট করতে পারবা। এটার জন্য তোমার প্লাগইনও আছে, দ্যাট মিন্স এক্সটেনশন আছে, সেটা দিয়েও তোমরা চাইলে, ওই এক্সটেনশনের নাম হচ্ছে তোমার ব্র্যাকেটস হুইল বাটন বা হুইল বা জুম হুইল বলে একটা এক্সটেনশন আছে, চাইলে সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো বা এক্সটেনশনটা ইনস্টল করে নিতে পারো।
আমাদের কমেন্ট করার এই যে লাইন কমেন্ট কন্ট্রোল স্ল্যাশ কন্ট্রোল শিফট স্ল্যাশ। আচ্ছা, ধরো আমি এখানে কমেন্ট তৈরি করতে চাই, কন্ট্রোল শিফট স্ল্যাশ যদি দেই অটোমেটিক এই ফরম্যাটটা চলে আসলো, কন্ট্রোল শিফট ব্যাকস্ল্যাশ। তাহলে এখানে লিখতে চাই যে ইনলাইন সিএসএস, ইনলাইন সিএসএস। অর্থাৎ আমি জাস্ট এটাকে বোঝানোর জন্য নামটা আমি বারবার বলতেছিলাম তোমাদের, যা দেখার জন্য লিখলাম ইনলাইন সিএসএস। এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। এখন এখানে ইনলাইনও আছে ইন্টারনাল আছে, কোনটা কাজ করবে এটা কিন্তু একটা কোশ্চেন, যে আমি তো এটা রিমুভ করি নাই। এটাতে পাউডার ব্লু রাখছি, এটাতে প্যাল গ্রিন রাখছি, একটু দেখি না আউটপুটটা কি আসে। তো এটা হয়তো লেকচার শিটে আমি বলি নাই, রেকর্ডের মধ্যে এটা তোমাদের জন্য নতুন লার্নিং, প্রয়োজন নোট ডাউন করে নিতে পারো। দেখো রিফ্রেশ দিচ্ছি, কোনো কাজ হচ্ছে না, কাজ কিন্তু হয়েছে। দ্যাট মিন্স এখানে ইনলাইনটা কাজ করছে। অর্থাৎ যদি আমাদের কোডের মধ্যে ইনলাইনও থাকে এবং তোমার ইন্টারনালও থাকে তাহলে কিন্তু ইনলাইনটা কাজ করবে। তাহলে কি হতে পারে যে এখানে একটা লার্নিং আসতে পারে যে আমাদের সবার জন্য ঠিক আছে সেম, যদি কোনোটাকে আমাকে চেঞ্জ করতে হয় সেটাকে আমি আবার ইনলাইন দিয়ে চেঞ্জ করিয়ে দিব। তাহলে ধরো আমি এই দুইটা মুছে দিচ্ছি, প্রথমটা থাক, পরের দুইটা আমরা রিমুভ করে দিচ্ছি, সেকেন্ডটা এবং থার্ডটা রিমুভ করে দিচ্ছি। এবার দেখা যাবে প্রথমটা চেঞ্জ হয়নি, বাট পরের দুইটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ, দেখো পরের দুইটা কিন্তু চেঞ্জ হয়েছে। এটা কিন্তু একটা লার্নিং যে যদি আমাদের ইনলাইন এবং ইন্টারনাল দুইটা ইউজ করি তাহলে ইনলাইনটা কিন্তু অ্যাক্টিভ থাকবে, কারণ এটাই সর্বশেষ পাইছে। যে দেখা যাচ্ছে এটা সর্বশেষ তার মধ্যে সে পাইছে, সো পূর্বেরটা সে ইউজ করবে না, রিপ্লেস করে ফেলবে। তো এখন ধরো আমার সবার জন্য ছিল হচ্ছে সেম ব্যাকগ্রাউন্ড, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো এটার জন্য চেঞ্জ করা দরকার, তাহলে আমি ওইটার জন্য ইনলাইন সিএসএস লিখতে পারি। তো এটা হচ্ছে একটা স্টাইল। এখন যদি আমি মনে করি একটা প্যারাগ্রাফ ট্যাগ বাড়াবো, লাইক ধরো পি, এন্টার দিচ্ছি, LOREM লরেম ট্যাব দিচ্ছি। এখন দেখো অটোমেটিক কিন্তু এই পি ট্যাগটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু প্যাল গ্রিন হবে, যে হয়ে যাচ্ছে। ইভেন তো যদি এখন আমরা অন্য পেজ তৈরি করি, সেই পেজে যদি এই সেম কোড লিখে আসি দেখা যাচ্ছে যে একই কাজ করবে। কিন্তু এখন এখানে আর কয়েকটা ইস্যু ব্যাখ্যা দিই, তারপর আমি এক্সটার্নাল সিএসএস এ যাই। এখন যদি এমন হতো যে তিনটা প্যারাগ্রাফের তিন রকম, বাট আমরা ইনলাইন লিখতে চাই না, যে তিনটা প্যারাগ্রাফের স্টাইল হচ্ছে তিন রকম, বাট আমরা ইনলাইন লিখতে চাই না, আমরা ইন্টারনাল লিখতে চাই। এখন কিন্তু সব প্যারাগ্রাফ একই হয়ে যাবে, আমি রিফ্রেশ দিচ্ছি, সব প্যারাগ্রাফ কিন্তু সেম। এর জন্য দুইটা স্টাইল, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে ক্লাস। আমরা আইডি কিন্তু অনেক কম ইউজ করি, আইডির স্পেশাল ইউজ আছে যখন আমরা জাভা নিয়ে বা পিএইচপি নিয়ে কাজ করব, তখন জাভা স্ক্রিপ্টে বেসিক্যালি আইডি ধরে কাজ করে। আমরা HTML সাধারণত ক্লাস বেশি ইউজ করি। তো আইডি এবং ক্লাসের মধ্যে পার্থক্য আমি আসতেছি। প্রথমে ধরো আইডি দিয়ে লিখি যে আইডি ইকুয়ালস টু, এখানে যে কোনো নাম দিতে পারবা, যে কোনো নাম। সাপোজ ধরো আমি দিলাম 1, তারপরে ধরো এই 1 এই 1টা হচ্ছে পির আইডি হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তার ভিতরে একটা ভ্যালু বলে দিচ্ছি 1। এই নামকরণ কিন্তু আমি ইচ্ছা মতো করতে পারবো। এখন আমার যদি এখানে এই পির পরিবর্তে আমরা যদি এখানে এই 1টা লিখি, যেহেতু 1টা একটা হচ্ছে আইডি, তার ফরম্যাট হচ্ছে শুরুতে হ্যাশ সাইন দিতে হবে। তাহলে এই আইডিটা শুধু এই আইডির জন্য আমার এই সিএসএসটা কাজ করবে। আমি কন্ট্রোল এ দিচ্ছি, অল্টার ট্যাব দিয়ে রিফ্রেশ দেই, দেখা যাবে শুধুমাত্র প্রথম প্যারাগ্রাফে কাজ করছে, বাকি কোনোটার জন্য কিন্তু কাজ করেনি। আইডি সবসময় ইউনিক, তুমি এক আইডি সেম আইডি একাধিক ট্যাগে ইউজ করতে পারবে না, এটা রুলস। তোমাকে একটা আইডি, দ্যাট মিনস একটা আইডির নেম একটা ট্যাগের জন্যই বরাদ্দ, অধিক ট্যাগে এগুলো ইউজ করা যাবে না। যদি এখন ইউজ করলে দেখবো যে আউটপুটটা আসতেছে, কিন্তু এগুলো কনফ্লিক্ট ইস্যু রেজ করবে যখন আমরা জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করব। তো আপাতত মিনিং যেটা, আইডি হচ্ছে ইউনিক, যে আইডি কখনোই একের অধিক ট্যাগে একই নামে আইডি ইউজ করা যাবে না। এখন ধরো যদি আমার এখানে আরেকটা আইডি নেই, সরি কন্ট্রোল জেড দিচ্ছি, যে আইডি ইকুয়ালস টু ধরো 2 নিচ্ছি। এখন আসো যে আমার তাহলে কিভাবে কোড হবে, হ্যাশ 2, এরপর যদি মনে করো যে সেম কোড রাখবা, আমি জাস্ট সময় বাঁচানোর জন্য কপি পেস্ট করতেছি, কন্ট্রোল ভি, আমরা একটু কোডকে বিউটিফাই করে নিলাম। এখন ধরো যে তুমি চাচ্ছ এটার ব্যাকগ্রাউন্ডটা ডিফারেন্ট দিবা, লাইক লাইট ব্লু, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, তাহলে দেখো সেকেন্ডটা কিন্তু কাজ করলো। সো এটার ফন্ট সাইজ 24, এটার ফন্ট সাইজও 24। যদি মনে করো এটার ফন্ট সাইজ একটু কমাবা, লাইক 20, দেখো কাজ করে কিনা, অবশ্যই কাজ করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এইভাবে চাইলে কিন্তু আমি প্রত্যেকটা পি ট্যাগের মধ্যে আইডি সেট করে করে কাজ করতে পারবো। এখন আসলে H1, সাপোজ H1 নিয়ে আমি কাজ করতে চাই, H1 ধরো এখানে আমি কোনো ক্লাস বা কোনো আইডি ইউজ করবো না, কারণ একটা পেজের মধ্যে একটা H1ই থাকে, একের অধিক H1 সাধারণত আমরা ইউজ করি না,
কারণ তাহলে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যখন হবে তখন কনফ্লিক্টিং ইস্যু রেজ করবে। সো সাজেশন হচ্ছে একটা পেজের মধ্যে একটাই হেডিং ট্যাগ হবে, তাহলে যখন গুগলে আমরা সার্চ দিই সে এই হেডিং ট্যাগ ধরে সার্চিং এলিমেন্টটা খুঁজে বের করে, পাশাপাশি টাইটেল দিয়েও আমাদের গুগল পেজ সার্চ করে থাকে। এখন ধরো এখন যেটা আলোচনা করতেছি এগুলোকে বলা হচ্ছে সিলেক্টর। আমি একটু কমেন্ট দিয়ে লিখে দেই, কন্ট্রোল শিফট স্ল্যাশ, এটাকে বলে হচ্ছে সিএসএস সিলেক্টরস। তো সিএসএস সিলেক্টরস কয়েক ধরনের। নাম্বার 1 আমরা বলে থাকি এলিমেন্ট সিলেক্টর বা ট্যাগ সিলেক্টর আমরা বলি। নাম্বার 2 আইডি সিলেক্টর। নাম্বার 3 ক্লাস সিলেক্টর। নাম্বার 4 যেটা আমাদের গত লেকচার রেকর্ডে নাই, আগামী লেকচার রেকর্ডে হয়তো আমি দিয়ে দিব, স্টার সাইন, এটাকে বলি আমরা স্টার সিলেক্টর। যদি এর একটা নাম আছে আমরা বলে থাকি এটাকে ইউনিভার্সাল সিলেক্টর। এর বাইরে আরো আছে, আমরা কমন এই কয়েকটা ইউজ করব আপাতত। এলিমেন্ট সিলেক্টর কোনটা? ট্যাগের যে নাম সেই নাম ধরে যদি তুমি কাজ করো, ট্যাগের নাম ধরো H1, আমি ধরো H1 ট্যাগ ইউজ করতেছি H1, এর মধ্যে আমি চাচ্ছি টেক্সট অ্যালাইন সেন্টার, দেখি কাজ করে কিনা। অল্টার ট্যাব F5, দেখো কাজ করলো। আমি চাচ্ছি এই লেখাগুলো সব বড় হাতের হয়ে যাক, আমি তো লেখাগুলো বড় হাতের এখানে লিখিনি, আপার কেস এটা লিখিনি, এটাও করা যাবে। টেক্সট ট্রান্সফর্ম একটা অ্যাট্রিবিউট আছে, ক্যাপিটালাইজ বা আপার কেস দিচ্ছি, কন্ট্রোল এস, রিফ্রেশ দিলাম, ওয়েব প্রোগ্রামিং কিন্তু আমাদের সব আপার কেস হয়ে গেল। এখানে আরো কিছু অ্যাট্রিবিউট আমরা চাইলে দেখাতে পারি, লাইক বর্ডার তোমাদের গত লেকচারে সম্ভবত নাই, আগামী লেকচারে আসবে। আমি গত লেকচারে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে প্যাডিং। আচ্ছা প্যাডিং দেই। সো প্যাডিং এর মিনিংটা একটু পরে আমি আরো ক্লিয়ার করব। প্যাডিং দিচ্ছি সাপোজ ধরো 20 অথবা 15 পিক্সেল, চারপাশে প্যাডিং হলো। প্যাডিং কি হলো এটা বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দেই, তাহলে বুঝতে পারবা। একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ধরো দিচ্ছি অ্যাকোয়া, কন্ট্রোল এস। আমি যদি প্যাডিংটা রিমুভ করে দেই তাহলে তোমরা বুঝতে পারবে প্যাডিংটা কি কাজ হয়েছে। কন্ট্রোল এক্স দিয়ে রিমুভ করে দিলাম, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ। দেখো লেখার চারপাশে উপরে এবং নিচের দিকে তাকাও, কোনো খুব একটা স্পেস নাই। স্পেস বলতে হেডিং ট্যাগের যে স্পেস আছে সেটা বাই ডিফল্ট কাজ করছে, হেডিং ট্যাগের যে স্পেসটা। আমরা চাই উপরে এবং নিচে প্যাডিং সেট করতে। লেফট সাইডে তো এমনি আমরা দেখতে পাচ্ছি ফাঁকা জায়গা আছে। তো এখন প্যাডিং 4 ধরনের হয়, প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, 4 ধরনের প্যাডিং হয়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন প্যাডিং আসবে, মার্জিন আসবে, বর্ডার আসবে, এগুলো 4 ধরনের। আমি যদি লিখি যে প্যাডিং, তোমাদের বোঝার সুবিধার্থে আমি 4টা লিখতেছি। প্যাডিং টপ সাপোজ দিলাম হচ্ছে 20 পিক্সেল, দেখবা যে শুধুমাত্র উপরে 20 পিক্সেলের পরিমাণ স্পেস তৈরি হচ্ছে, এই যে উপরে তৈরি হয়েছে। এখন যদি চাই প্যাডিং বটম, যে প্যাডিং বটম 20 পিক্সেল, দেখবা এবার নিচে 20 পিক্সেল তৈরি হচ্ছে, এই যে 20 আমরা যখন একবারে ইউজ করছি, যে প্যাডিং টপ এবং বটম দেই নাই, আমরা ইউজ করছিলাম প্যাডিং 20 পিক্সেল মনে করো। এর মানে হচ্ছে প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, 4টাই এখানে একত্রে কাজ করছে। যদি আমরা এইভাবেও লিখি যে সাপোজ টপ, সাপোজ ধরো 20 পিক্সেল, 4টাও লিখতে পারি। এর মানে হচ্ছে প্রথমে হচ্ছে টপ, তারপর হচ্ছে রাইট, তারপর হচ্ছে বটম, তারপর হচ্ছে লেফট। তোমাদের ঘড়ির কাঁটা চিন্তা করো, ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে সেভাবে চিন্তা করা হয়, যে প্রথমে টপ, তারপরে রাইট, তারপর লেফট, তারপর হচ্ছে বটম, তারপর হচ্ছে লেফট। তো যেহেতু 4টাই সেম, আমি এই কারণে শুধু একটা লিখছি, অটোমেটিক 4টার জন্যই কাজ করছে। কন্ট্রোল এস। সো আমাদের দেখতে পাচ্ছি যে প্যাডিং এর ইফেক্ট হচ্ছে, এটা হচ্ছে আমরা বলি HTML কন্টেন্ট বা এলিমেন্টের চারপাশে যে ফাঁকা অংশ, এটাকে আমরা বলি প্যাডিং। আচ্ছা, তাহলে H1 এটাকে আমরা বলে থাকি হচ্ছে এলিমেন্ট সিলেক্টর যদি ট্যাগ ধরে কাজ করো। আর এখানে এটা হচ্ছে আইডি সিলেক্টর। প্লিজ কেউ কোশ্চেন করবা? ওকে, এটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, এগুলো হচ্ছে আইডি সিলেক্টর। এখন আমরা যাব ক্লাস সিলেক্টরে। তো ক্লাস সিলেক্টরটা ব্যাপারটা কিরকম, যদি এমন হয় যে আমাদের 20টা পি ট্যাগ আছে, 20টার মধ্যে 10টা সেম আর 10টা ধরো ডিফারেন্ট, তো 10টা ধরো একই রকম, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে ক্লাস ট্যাগ ইউজ করি। ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করি। ধরো ক্লাসের নাম দিচ্ছি ধরো প্যারা। এখন ধরো এই ক্লাসের যে ভ্যালুটা ইউজ করলাম সেটা আমরা আমাদের স্টাইল অ্যাট্রিবিউটে নিয়ে আসতেছি, ডট প্যারা।
তার মানে আইডির সাথে পার্থক্য হচ্ছে এটা ডট দিয়ে লিখতে হয়, আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্লাসে ইউজ করে থাকি, এটা মনে রাখবা। এবার আসো যে আমরা জাস্ট কোড যদি কপি করতে চাই, এখান থেকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, জাস্ট পার্থক্য বোঝানোর জন্য আমরা টেক্সট অ্যালাইনটা রাইট করি, টেক্সট অ্যালাইনটা আমরা রাইট করে দিচ্ছি জাস্ট পার্থক্য বোঝানোর জন্য। লাইট ব্লুর পরিবর্তে আমরা কোরাল কালারটা দিয়ে দিচ্ছি, দেখি আমাদের কাজ করে কিনা। দেখো আমাদের এই 3 নম্বর প্যারাগ্রাফটা দেখো, এটা ক্লাসের মাধ্যমে আমরা স্টাইল সেট করছি এবং আমাদের এখানে ক্লাসটা কাজ করতেছে। এখন আসো যে আমরা চাচ্ছি যে এই ক্লাসটা আমাদের লাস্টের পার্টও থাকবে, সেম থাকবে, তাহলে আমাদের কি হবে, আমাদের জাস্ট যেই ক্লাসের টাইটেলটা আছে বা ক্লাস অ্যাট্রিবিউটটা আছে এটাকে আমরা কপি করে আমরা এই ট্যাগের মধ্যে দিয়ে দিব, কন্ট্রোল ভি। তাহলে আমরা রিফ্রেশ বাটনে যাচ্ছি, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ বাটনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি লাস্টের দুইটা সেম। তাহলে আইডি এবং ক্লাসের পার্থক্য আমরা সবাই বুঝতে পেরেছি কিনা, যে আইডি হচ্ছে ইউনিক, প্রত্যেকের জন্য নতুন নতুন নাম ইউজ করতে হবে, ক্লাস হচ্ছে সিমিলার ক্লাস, বিভিন্ন প্যারাগ্রাফ ইউজ করা যায়। আমি আরেকটু বলি, তারপর তোমাদের কোশ্চেন থাকলে বলো। আমি ধরো এই প্যারাগ্রাফটাকে কপি করতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি একবার দিলাম, আর একবার কন্ট্রোল ভি, দুইটা নিলাম। এখন ধরো প্রথম দুইটা সেম, পরের দুইটা ধরো ডিফারেন্ট, তাহলে আমি ধরো এটার নাম দিচ্ছি প্যারা 1, যদি মনে করো পরের দুইটা আলাদা হবে, ওকে, যে এই দুইটা একরকম। তাহলে এখন আমি যদি এখানে একটা ক্লাস তৈরি করি যে ডট প্যারা 1, সিমিলারলি যদি আমরা এখানে অ্যাট্রিবিউটগুলো কপি করে নেই, কন্ট্রোল ভি, এটা দিচ্ছি জাস্টিফাই, এবং এখানে দিচ্ছি ধরো লাইট গ্রে কালার দিয়ে দিই, কন্ট্রোল এস অল্টার F5, তাহলে দেখো লাস্টের দুইটা কিন্তু আবার সেম। তার মানে ক্লাস হচ্ছে একই ক্লাস নেম একাধিক ট্যাগের মধ্যে ইউজ করা যায়। ইভেন তো যদি মনে করো যে আমার পি ট্যাগ না, অন্য একটা ট্যাগ আছে, যে ধরো এখানে একটা ট্যাগ আছে নাম হচ্ছে H2, এখানে ধরো আছে, আমি এখানে এন্টিটির কথা বলে ফেলি, যে কোনো এন্টিটি আনার জন্য শিফট ধরে এন্ড সাইন, কমন কিছু এন্টিটি, যেমন কপি রাইট সিম্বল আনার জন্য সিও প্রেস করে দেখবা যে কপি সিম্বলটা চলে আসছে। এরপরে ধরো আমি লিখলাম আমার নাম, একটা ভার্টিক্যাল সাইন দিচ্ছি 2020, দেখি এটা দিলে কি আসে, রিফ্রেশ। সো একবার নিচে আমরা দেখতে পাচ্ছি কপিরাইট সিম্বলটা আসছে, বাকি তো টেক্সট। এখন এটাকে আমরা চাচ্ছি যে প্যারা অথবা প্যারা 1 অ্যাট্রিবিউটের সাথে মিলাতে, দেখি হয় কিনা। তাহলে এখানে যদি আমরা ক্লাসটা বলে দেই যে ক্লাস, কোন ক্লাস চাই, ধরো আমরা চাচ্ছি প্যারাগ্রাফ, এটা চাচ্ছি, দেখি কাজ করে কিনা, রিফ্রেশ। দেখো কাজ কিন্তু করলো, এটা কিন্তু রাইটে চলে গেল, এটা কিন্তু রাইটে চলে গেল। সোফার আমি শুধু পি ট্যাগ নিয়ে কথা বলতেছিলাম, এর মানে এই না যে শুধুমাত্র পি দিয়ে, পির মধ্যেই ক্লাস ইউজ করা যায়, যে কোনো ট্যাগে ক্লাস ইউজ করা যাবে এবং একই ক্লাস যে কোনো ট্যাগের মধ্যে ইউজ করা যাবে। এখন ধরো একটা প্রবলেম যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে, আমি ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, ফন্ট সাইজও ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছিলাম এই প্যারাগ্রাফটার অ্যালাইনমেন্টটা সেন্টার থাক। তাহলে আমরা দেখি এখানে কাজ করানো যায় কিনা। যদি আমি এখানে স্টাইল অ্যাট্রিবিউট সেট করি অথবা অ্যালাইন সেট করি, দেখি অ্যালাইন যদি সেট করি, অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার, দেখি কাজ করে কিনা। সো অনেক সময় আমাদের এই ধরনের প্রয়োজন পড়বে, দেখতেছি আমাদের কাজ করে না, এখানে কিন্তু এটা কাজ করলো না। যদি আমরা লেফট সাইডে দেই, জাস্ট এগুলো দিয়ে দিয়ে বুঝবা যে কাজ করে কি করে না। রান করি, হলো না। এখন দেখি যে আমাদের ইনলাইন সিএসএস দিয়ে কোনো ধরনের ইমপ্যাক্ট ফেলা যায় কিনা। ধরো যদি আমি এখানে স্টাইল দিয়ে দিই, অটো সাজেস্ট করার কথা, স্টাইল টেক্সট অ্যালাইন সেন্টার, দেখি কাজ করে কিনা। যদি একটা থাকে সেমিকোলন দিলেও হয়, না দিলেও হয়। F5 দিচ্ছি, এবার কিন্তু কাজ করছে। তার মানে এটার মধ্যে কিন্তু দুইটা সিএসএস কাজ করলো, এক ইন্টারনাল প্লাস হচ্ছে ইনলাইন। যেমন এটা কিন্তু ইন্টারনাল, এখান থেকে যে বৈশিষ্ট্যগুলো নিয়েছে সেটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়েছে, ফন্ট সাইজ হয়তোবা নিয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখানে কি করলো, যেহেতু আমরা ইনলাইন লিখেছি, সরি ব্যাকগ্রাউন্ড না, তোমার টেক্সট অ্যালাইনটা যেহেতু ইনলাইন লিখেছি, আগেরটাকে রিমুভ করে দিয়ে সে অ্যাক্টিভ, এখন এটা কাজ করতেছে। সো এটা কিন্তু একটা লার্নিং, যে আমরা যদি কখনো প্রয়োজন হয় যে আমরা একটার মধ্যে অনেকগুলো ট্যাগ আছে এবং অনেকগুলো ট্যাগের মধ্যে সেম আমরা স্টাইল ইউজ করছি, কিন্তু হঠাৎ করে দেখাচ্ছে এই পার্টের জন্য একটা ডিফারেন্ট
স্টাইল সেট করা দরকার, তখন আমরা সেখানে ইনলাইন লেখার চেষ্টা করব। তাহলে সোফার বলো কারো কোনো কোয়েরি আছে কিনা? আমরা যেখানে তিনটা সিলেক্টর নিয়ে কথা বলছি, খুবই গুরুত্বপূর্ণ সিএসএস এর ক্ষেত্রে, এলিমেন্ট সিলেক্টর, আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর। আছে কারো কোনো কোয়েরি? আমরা একটু রেসপন্স করি দুই একজন। নাই স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো নেক্সট স্যার লেকচার এখন পর্যন্ত নাই, একটু ওকে, চেষ্টা থ্যাংক করে ইউ। দেখি। ওকে, নেক্সট লেকচার রেকর্ডে এটা পাবা, যে স্টার সিলেক্টরটা আমাদের প্রিভিয়াস রেকর্ডের মধ্যে সেটা নাই। এটার মিনিং হচ্ছে, তোমরা একটু ভালোভাবে তাকিয়ে দেখো, যে আমাদের যে ব্রাউজারের মধ্যে দেখতে পাচ্ছি চারপাশে দেখো, এই যে উপরে তাকিয়ে দেখো একটা ফাঁকা স্পেস আছে এবং লেফট সাইডে একটা ফাঁকা স্পেস আছে, আছে না? তার মানে আমার ব্রাউজারে যতটুকু বডি আছে একবারে জিরো পজিশন থেকে কিন্তু কাজটা শুরু হয়নি। আমরা এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যে প্রত্যেকটা ট্যাগে নিজস্ব প্যাডিং থাকে, নিজস্ব মার্জিন থাকে। তো এগুলাকে আমরা অনেক সময় যখন ফর্মাল প্রজেক্ট করি সব রিমুভ করে দিই, আমরা আমাদের মতো করে প্যাডিং সেট করি। আচ্ছা, আমরা যদি মনে করি যে এই প্যারাগ্রাফ ট্যাগগুলোর ভিতরে প্যাডিং সেট করব, করা যাবে না? যে চারপাশে আমরা প্যাডিং সেট করতে চাই, ওইটা আগে দিয়ে আসি। তাহলে আমাদের কোথায়? জি স্যার। তাহলে দেখো এখন কিন্তু যেগুলো আইডির প্রত্যেকটার ভিতরে গিয়ে প্যাডিং বলতে হবে। আচ্ছা, প্যাডিং আমি এটা আরেকটা স্টাইল দেখি যে সলভ করা যায় কিনা। যে আমরা ধরো সকল পি ট্যাগের প্যাডিং চাচ্ছি, সকল পি ট্যাগের প্যাডিং চাচ্ছি, শুধুমাত্র প্যাডিংটা অ্যাপ্লাই করা যায় কিনা। যে প্যাডিং চাচ্ছি 20 পিক্সেল সকল পি ট্যাগে, কন্ট্রোল এস, দেখি কাজ করে কিনা। F5, তাহলে দেখো কাজ করছে, করছে না? সকল পি ট্যাগের মধ্যে চারপাশে প্যাডিং দেখো। এই যে এইবার তুমি ভালো বুঝতে পারবা, টপে 20 পিক্সেল, বটমে 20 পিক্সেল, লেফটে 20 পিক্সেল, রাইটে 20 পিক্সেল। যেমন এটার ক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছিল না লেফট রাইট, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে যে লেফটে 20, টপে 20, বটমে 20, রাইটে 20। এখন যদি মনে করো যে এটাকে তুমি, আমি এটা আরো ক্লিয়ার করে বুঝাই দেই, প্যাডিং ধরো লেফট দিচ্ছি 50 পিক্সেল, শুধু লেফট দিচ্ছি, দেখো তো কি হয়। দেখো শুধু লেফট থেকে সরে গেছে। এবার আসো যে আমি চাচ্ছি প্যাডিং রাইট 50 পিক্সেল, এবার দেখো রাইট থেকে আমাদের 50 পিক্সেল ফাঁকা স্পেস তৈরি হয়েছে। প্যাডিং টপ চাচ্ছি 50 পিক্সেল, কন্ট্রোল এস, দেখো তৈরি হয়েছে। এবার চাচ্ছি প্যাডিং বটম 50 পিক্সেল, তাহলে দেখো এবার সব দিকে আমরা পেলাম। তো এই যে কাজটা যেহেতু চারদিকে সেম, এই কারণে আমরা শর্টকাটে এগুলো শর্ট হ্যান্ড কোড বলে, যে যখন একই রকম হয় তখন আমরা এই চারটা প্রপার্টি না ইউজ করে একটা প্রপার্টির মাধ্যমে সব বলে দিতে পারি যে 50 পিক্সেল। এখন যদি এমন হয় তুমি চাচ্ছ টপ বটম হচ্ছে 50 বাট লেফট রাইট হচ্ছে 20, তাহলে কি করবা? তাহলে যেহেতু চারটা প্রপার্টি, আমরা যদি এখন দুইটা প্রপার্টি লিখি, সাপোজ ধরে এখানে লিখলাম 20 পিক্সেল, এর মানে হচ্ছে এটাকে প্রথমে চিন্তা করবে টপ, তারপর এটা রাইট, দেন এটা বটম, দেন এটা লেফট। তার মানে এটা হচ্ছে কি হচ্ছে তাহলে টপ আর বটম, এটা হচ্ছে লেফট, সরি এটা হচ্ছে টপ আর বটম, এটা হচ্ছে লেফট আর রাইট। আমি আবারও বলি, ঘড়ির কাঁটা চিন্তা করো, এটা হচ্ছে টপ, তারপর হচ্ছে রাইট, দেন এখানে ফেরত আসবে বটম, এবং এটা হচ্ছে লেফট। দেখো কাজ করবে, এই যে কাজ করছে। এখন যদি আমরা মনে করি যে ব্যাকগ্রাউন্ড কালার যেগুলো ইউজ করেছিলাম রিমুভ করে দিতে চাই, আমি একটু রিমুভ করে দেই একটা প্রয়োজনে, কয়েকটা অ্যাট্রিবিউট এখানে পরিচিত হয়ে যায়। কন্ট্রোল এক্স, কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কোনটার মধ্যেই ব্যাকগ্রাউন্ড নাই। আমরা চাচ্ছি চারপাশে একটা বর্ডার সেট করব, পি ট্যাগের মধ্যে একটা বর্ডার সেট করব। বর্ডার, এখন বর্ডার শর্ট হ্যান্ড কোড লিখে আমরা সাধারণত যে বর্ডার কত পিক্সেলের চাও, সাপোজ আমি চাচ্ছি 5 পিক্সেলের বর্ডার তৈরি হোক। কি টাইপের বর্ডার চাও? আমি চাচ্ছি সলিড মানে হচ্ছে একেবারে স্ট্রেট লাইন। এরপর আমরা বলি হচ্ছে কোনো কালার চাই কিনা, সাপোজ আমি বলে দিলাম যে রেড। তিনটা অ্যাট্রিবিউট একসাথে লিখি, প্রথমে হচ্ছে বর্ডারের উইডথ, তারপর হচ্ছে বর্ডারের স্টাইল, তারপর হচ্ছে বর্ডার কালার। দেখি তো কাজ করে কিনা সকলগুলোর ক্ষেত্রে। দেখো সবগুলোর ক্ষেত্রে কিন্তু বর্ডার কাজ করছে, চারদিকে বর্ডার। এখন যদি এমন হয় শুধু টপে বর্ডার হবে, বটমে হবে না, লেফটে হবে, রাইটে হবে না, তাহলে বর্ডার টপ, বর্ডার লেফট, বর্ডার রাইট, বর্ডার বটম, এইভাবে ইউজ করতে হবে। যেহেতু প্যাডিং এর চারটা, বর্ডারেরও চারটা, এই জন্য আমি বর্ডারটা এখানে লেখার চেষ্টা করলাম। আমি যদি 1 পিক্সেল দিই, সাধারণত অধিকাংশ ক্ষেত্রে আমরা 1 পিক্সেল বিভিন্ন পারপাজে ইউজ করি, দেখো 1 পিক্সেল। এখন আসলে যদি মনে করো সবগুলোর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার সেম দিবা, ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা নেই, আচ্ছা প্যাল গ্রিনটা নেই, কন্ট্রোল এস। তাহলে দেখো এখানে কিন্তু বর্ডার কাজ করছে, প্যাডিং কাজ করছে। এখানে আরেকটা জিনিস আলোচনা করে ফেলি, সেটা হচ্ছে মার্জিন।
এটা হচ্ছে আমরা বলি কন্টেন্ট, কন্টেন্টের চারপাশে যেটা থাকে এটাকে বলি প্যাডিং, প্যাডিং এর চারপাশে যেটা থাকে সেটা হচ্ছে বর্ডার, বর্ডারের চারপাশে যেটা থাকে সেটাকে বলি আমরা মার্জিন। এখানে একটু তোমরা সবাই মার্জিনের এই যে চারপাশে যে স্পেসটা, এটা একটু লক্ষ্য করো যে চারপাশের স্পেসটা কিরকম আছে। এখন আসো যে আমরা মার্জিন সেট করতে চাই। সাপোজ ধরো পি ট্যাগের মধ্যে মার্জিন দিয়ে দিচ্ছি 50 পিক্সেল। দেখো এটার পারপাস কি দাঁড়ায়, কন্ট্রোল এস অল্ট ট্যাব F5, কোনো ধরনের ইস্যু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তাহলে এটা কেন দেখতে পেলাম না, আমরা একটু ব্যাখ্যা দিচ্ছি। আমরা দেখো খুব সিম্পল ভাবে যদি নতুন একটা ফাইল নেই, নতুন ফাইল তৈরি করাটা এখানে দেখো রাইট বাটন ক্লিক করে ধরো আমরা প্যাডিং আর হচ্ছে মার্জিনটা বোঝাতে চাই, প্যাডিং এবং মার্জিন ডট HTML। তাহলে আমরা শিফট ধরে এক্সটেন্ডেড সাইন দিয়ে বেসিক স্ট্রাকচারটা নিয়ে আসলাম, প্যাডিং ভার্সেস মার্জিন। এবার আসো বডির ভিতরে আমরা একটা পি ট্যাগ দিব। আচ্ছা, ডিভ নামে একটা ট্যাগ আছে, আগামী ক্লাসে এটা ইউজ হবে। ডিভ লিখে ফেললাম, ডিভ, ডিভ একটা ট্যাগ। এই ডিভের মধ্যে, ডিভ মানে ডিভিশন ট্যাগ, ডিভের মধ্যে ধরো আমি একটা কন্টেন্ট লিখতেছি লাইক হ্যালো ওয়ার্ল্ড, কন্ট্রোল এস দিচ্ছি আমরা। তাহলে এর মধ্যে লিঙ্কটাও দেখাই দিতে পারবো একটু পরে। আমাদের প্রজেক্টে যদি আমরা যাই, আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওপেন উইথ ফায়ারফক্স, হ্যালো ওয়ার্ল্ড আমরা পেলাম। এখন এইটার যদি একটা উইথ তারপর হচ্ছে একটা হাইট দেই তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে প্যাডিং এবং হচ্ছে মার্জিন। তাহলে ধরো ডিভের মধ্যে যদি একটা ক্লাস নেই, ধরো ক্লাস নিচ্ছি, একটা ক্লাসের নাম দিচ্ছি ক্লাস ইকুয়ালস টু, যে ধরো নাম দিচ্ছি হ্যালো, কন্ট্রোল এস। এবার আসো আমি এখানে স্টাইল সেট করি, ওইটাতে যেহেতু অনেক কোড আছে তো এই জন্য আমি আলাদাভাবে নিয়ে আসলাম। তাহলে ডট হ্যালো, এটাতে ধরো একটা বললাম যে উইথ 600 পিক্সেল, হাইট একটা জাস্ট আপাতত বোঝানোর জন্য দিচ্ছে, হাইট সাধারণত আমরা ইউজ করি না। 200 পিক্সেল, একটা বর্ডার দিয়ে আসি, বর্ডার দিচ্ছি 2 পিক্সেল সলিড রেড, কন্ট্রোল এস, দেখি আউটপুট কি ধরনের ইম্প্যাক্ট আসে। F5 দিচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি চারপাশে কিন্তু একটা বর্ডার আসছে, হ্যালো ওয়ার্ল্ডও পাচ্ছি একবারে লেফটে টপ কর্নারে। এবং যদি মনে করো এই হ্যালোটাকে পুরো সেন্টার নিয়ে যাবা সেটাও নেওয়া যাবে। আমি দেখি একটু, মার্জিন 0 এবং অটো যদি সেট করি তাহলে কি হয় একটু দেখো, কন্ট্রোল এস। তাহলে দেখো আমরা এই যেটা বক্সটা তৈরি করলাম সেটা কিন্তু সেন্টারে চলে আসলো। সো প্রথমে কিন্তু সেন্টারে ছিল না, আমি সেন্টারে রাখতেও চাচ্ছি না আপাতত। তোমরা এই প্রপার্টিটা মনে রেখো, এটা অনেক ইউজ হবে যে কোনো বক্সকে সেন্টারে নিয়ে যাওয়ার জন্য। আমি অল্টার ট্যাব দিচ্ছি F5। সো আমরা পেলাম। এখানে একটু ভালো করে যদি তাকাও দেখো তো এই বক্সের চারপাশে এই যে উপরে তারপরে বাম পাশে একটা ফাঁকা জায়গা আছে, অটোমেটিক একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। তো এই কিছু প্রত্যেকটা ট্যাগের নিজস্ব কিছু তোমার অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট বলতে নিজস্ব সেটআপ আছে, লাইক মার্জিন, প্যাডিং, আউটলাইন। এগুলোকে আমরা অফ করে দেওয়ার জন্য একটা ইউনিভার্সাল ট্যাগ ইউজ করি যেটা হচ্ছে স্টার। স্টার ইউনিভার্সাল ট্যাগের মাধ্যমে আমরা বলে দিই যে হেডিং হোক, পি হোক, যাই হোক সবার জন্য তুমি 0 করে রাখবা মার্জিন, প্যাডিং। তো আমরা বলে থাকি মার্জিন হচ্ছে 0, প্যাডিং হচ্ছে 0। এবার দেখো যে এখানে কোনো পার্থক্য বোঝা যায় কিনা। দেখো একবারে টপে এবং লেফটে মিলে গেছে। সবাইকে এটা বুঝতে পারলা? এটাকে আমরা ইউনিভার্সাল ট্যাগ বলি। জি স্যার, বুঝতে পারছি। ইউনিভার্সাল ট্যাগের মিনিং হচ্ছে যত ধরনের ট্যাগ আমার ইউজ হবে সবগুলোকে আমি রিসেট করে নিচ্ছি, মানে আমি আমার মতো করে পরে সেট করব প্যাডিং, মার্জিন। ওদের ডিফল্ট যে প্যাডিং মার্জিন থাকে সেটা আমি নিব না। আমি তো আরেকটু বুঝাই যে এটা খুব ভালো করে বুঝে নাও। ধরো আমি এটা রিমুভ করে দিচ্ছি, কন্ট্রোল এক্স। আমি ধরো এটার ভিতরে হেডিং ট্যাগ ইউজ করলাম H1 এবং এই পাশে এসে H1 শেষ হলো। আচ্ছা, এখানে সেমিকোলন তো দরকার ছিল না আসলে। আমি হ্যালো ওয়ার্ল্ডটা একটু বাদ দিয়ে লরেম লিখি। আচ্ছা, লরেমটা থাক পির মধ্যে, আর এর জন্য একটা হেডিং নিব। তাহলে এবার আসো H1 ট্যাব,
এখানে নিচে ধরো আর লরেম, টাইটেল হচ্ছে এটা, অল্টা ট্যাব দেই, তাহলে দেখো এই যে লরেম উপর নিচে ফাঁকা আছে, একটা অংশ ফাঁকা আছে না, এবং এই যে বক্সের চারপাশেও ফাঁকা আছে। আমরা দেখি যে যদি আমরা রিসেট করি কোডকে বা ইউনিভার্সাল ট্যাগ ইউজ করি তাহলে কি আসে। আমি কন্ট্রোল ভি দিয়ে কোডটা নিয়ে আসছি, কন্ট্রোল এস, দেখি কোনো ধরনের পার্থক্য আসে কিনা। দেখো তো পার্থক্য কি হলো, যে হেডিং ট্যাগের যে নিজস্ব প্যাডিং ছিল উপরে নিচে সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তার মানে এটা ছিল ডিফল্ট। আমি এখন আমার ইচ্ছা মতো হেডিং ট্যাগের মধ্যে প্যাডিং সেট করতে চাই। তোমরা কি এটা বুঝতে পারলা নাকি পারলা না বলো তো একটু? আমি কি জি রিপিট স্যার, করব? বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন এটা সুবিধা কি যে আমি হেডিং ট্যাগের যে ডিফল্ট ছিল আমি সেটা চাচ্ছিলাম না যে সে ডিফল্ট প্যাডিংটা দেখে। আমি যদি মনে করি হেডিং ট্যাগে আমার দরকার, সেই ক্ষেত্রে আমি হেডিং ট্যাগে সেট করব যে লাইক প্যাডিং, বললাম যে টপে এবং বটমে তুমি দাও হচ্ছে 5 পিক্সেল, আর লেফট রাইটে দেওয়া হচ্ছে 10 পিক্সেল। দেখি কি হয়, তাহলে দেখা যাবে আমি কাজ করাতে পারবো। দেখো কাজ করছে, করছে না? আমি আমার ইচ্ছা মতো তাকে সেট করাতে পারবো। আমি এখন ধরো পির জন্য চাই, যে পির জন্য চাচ্ছি প্যাডিং টপ বটম চাচ্ছি 10 পিক্সেল, আর লেফট রাইটেও চাচ্ছি ধরো একটু ডিফারেন্ট দেয়, তাহলে উপরের সাথে বুঝতে সুবিধা হবে। লেফট রাইটে চাচ্ছি ধরো 20 পিক্সেল, কন্ট্রোল এস, দেখো কাজ করছে, করছে না? আমি আমার ইচ্ছা মতো এগুলো সেট করতে চাই। তো আপাতত আমাদের এই পার্টটুকু আমি অফ রাখি, যেটা বোঝাতে চাচ্ছিলাম যে ইউনিভার্সাল ট্যাগ আমরা বুঝলাম। এখন আসলে এটার ভিতরের যে এগুলোকে আমরা বলি কন্টেন্ট, কন্টেন্টের চারপাশে যে স্পেস তৈরি হয় সেগুলোকে বলি আমরা হচ্ছে প্যাডিং। এখন দেখো এখানে একটা হাইট দেওয়া আছে 200 পিক্সেল, যেই কারণে আমার এই বক্সটা 200 পিক্সেল পরিমাণ জায়গা নিয়েছে। সাধারণত আমরা হাইট ইউজ করি না, তোমরা কি কোশ্চেন করো না যে কেন ইউজ করি না। আমি এখন হাইটটা মুছে দিচ্ছি, হাইটটা মুছে দিচ্ছি। মুছে দিলে পার্থক্য কি হয় ভালো করে দেখো। এখানে কিন্তু আমার কন্টেন্টের হাইটটা বাইরে, তো অটো নিয়ে নেয়। এখানে কিন্তু কন্টেন্টের বাইরে ফাঁকা স্পেস আছে, তার মানে আমি 200 বলছি মানে 200 পিক্সেল তৈরি হয়েছে। কিন্তু যখন আমি 200 মুছে দিলাম, এখন দেখো যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকু নিছে না? যতটুকু জায়গা দরকার ততটুকু নিয়েছে হাইট। লিখা বাড়বে, কন্টেন্টও বাড়বে, লিখা বাড়বে, হাইটটাও বাড়বে। ধরো আমি যদি এখানে একটা পিটেক বাড়াই, কন্ট্রোল সি, যদি আমরা একটা পিটেক বাড়াই কন্ট্রোল ভি, তাহলে অটোমেটিক হাইটও বেড়ে যাবে, বেড়ে গেল। যাচ্ছি। এখন ধরো যদি আমাদের কোনো কন্টেন্ট না থাকে, ধরো ডিবের মধ্যে কোনো কন্টেন্ট নাই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। কন্টেন্ট নাই, এই যে কন্ট্রোল এক্স দিচ্ছি, কন্ট্রোল এস। এবার দেখো তো কিছু দেখায় কিনা, কিছুই দেখাবে না। দেখো উপরে দেখো যে একটা রেড আছে যে বর্ডার দিছিলাম বলে। এই কারণে আমরা বোঝানোর জন্য যে একটা বক্সের মধ্যে আমরা লিখবো, তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমরা বলছিলাম যে একটা হাইট দেই। এখন যদি হাইট বলি যে 500 পিক্সেল বা 400 পিক্সেল, তাহলে দেখো বক্সটা শো করবে। আমি একটা বক্স বানাতে চাচ্ছিলাম, তাই আর কি আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। যদি কন্টেন্ট থাকে অটোমেটিক হাইট তৈরি হয়। সো আমাদের কন্টেন্ট যখন আসবে তখন আমার হাইট আর দরকার পড়ে না, অটো সে নিয়ে নিবে। সো আমি কন্ট্রোল ভি দিচ্ছি, যেহেতু কোড কাট করছিলাম, বিউটিফাই করে নেই সবাইকে, বিউটিফাই হয়ে গেল। এখন আসো যে আমরা যেটা চাচ্ছিলাম যে মার্জিন এবং প্যাডিং বোঝার জন্য, তো সবাই ভালো করে দেখে নাও। মার্জিন একবার লেফটে কিন্তু মিশে আছে। এখন আমরা প্রথমে আসতেছি প্যাডিং। এই হ্যালোর প্যাডিং আমরা সেট করব, দেখো কি হয়। প্যাডিং দিচ্ছি 20 পিক্সেল। ঈশা, তাহলে দেখো এই যে কন্টেন্টের চারপাশে আমাদের একটা স্পেস তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে প্যাডিং। এবার আসো যে আমরা মার্জিন যদি চাই, মার্জিন দিচ্ছি 20 পিক্সেল, কন্ট্রোল এস F5। দেখো মার্জিন হচ্ছে আউটলাইনে মানে বর্ডারের চারপাশে। সবাই এটা বুঝলা কিনা? প্যাডিংটা হচ্ছে কন্টেন্টের চারপাশে, আর মার্জিনটা হচ্ছে বর্ডারের চারপাশে। তো তোমরা এটা W3 স্কুলসে গেলে ইজিলি এই কন্টেন্টটা পাবা। সেই ক্ষেত্রে CSS বক্স মডেল নামে সার্চ দিলে পেয়ে যাবা W3 স্কুলস। তোমার যদি প্রবলেম না হয় আমরা আরেকটা সেশনে ক্লাস কন্টিনিউ করতে পারি। আমরা W3 স্কুলসে যাই, আর না হলে এই পর্যন্ত আমাদের থাকবে। আমরা যদি CSS এ যাই, লার্ন CSS, এখানে গেলে CSS বক্স মডেল বলে একটা CSS বক্স মডেল, আমি ফিগারটা নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে কন্টেন্ট, HTML এর যে কন্টেন্ট গুলো থাকে এলিমেন্টস এর মধ্যে, দেন হচ্ছে প্যাডিং, তারপর হচ্ছে বর্ডার, তারপর হচ্ছে মার্জিন। সবাইকে ক্লিয়ার এই পিকচারটা? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের ওয়েবসাইটকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য। তাহলে আমরা যদি মনে করি বর্ডারের বোঝানোর জন্য জাস্ট 10 পিক্সেল করে দিচ্ছি। আমরা আউটটা যাই, প্যাডিং ভার্সেস মার্জিন। সবাই ক্লিয়ার?
সবাই শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। এখানে দেখো যে জি স্যার। প্যাডিং, হাইট, উইথ, বক্স মডেল, আউটলাইন এগুলো পাশাপাশি আছে। আমি যদি প্যাডিং এ যাই তাহলে দেখবো প্রপার্টি গুলো যদি দেখো, এই যে প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং লেফট, এবং এখানে এই যে কিভাবে দিচ্ছে। আচ্ছা, ডিপ ট্যাগের কথা বলি। ডিপের নিজস্ব কোনো অ্যাট্রিবিউট নাই, আমরা সাধারণত ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে ডিপ ট্যাগই বেশি ইউজ করে থাকি। ডিপের মাধ্যমে একটা ওয়েবসাইটের লেআউট আমরা তৈরি করে থাকি। তো ডিপের নিজস্ব কোনো অ্যাট্রিবিউট নাই, ডিপ আমরা জাস্ট ডিভিশন করার জন্য, ডিভাইড করার জন্য, একটা ওয়েবসাইটে কত ভাগে ভাগ করব বা প্রত্যেকটা পার্টকে আমরা একটা ডিভিশন চিন্তা করি, তখন আমরা ডিপ ট্যাগ ইউজ করে থাকি। এবং ট্যাগ নিয়ে আলোচনা করতে গেলে আরো একটা আলোচনা আসবে, সেটা হচ্ছে ইনলাইন ট্যাগ এবং হচ্ছে ব্লক ট্যাগ। তো ব্লক এবং ইনলাইন একটু পরে আমরা আলোচনা করবো, অথবা পরবর্তী লেকচারে করে সেটা আসবে। তো দেখো এই যে চারটা ওরা বললো, তুমি এগুলো রান করে করে দেখতে পারো। এখন দেখো 25 পিক্সেল, 50 পিক্সেল, 75 পিক্সেল, 100 পিক্সেল, এগুলো কিন্তু এমসিকিউর জন্য তোমাদের বুঝতে হবে, পরীক্ষাতে যেহেতু এমসিকিউ থাকবে। তাহলে প্রথমটা হচ্ছে টপ, তারপর হচ্ছে রাইট, তারপরে বটম, তারপর হচ্ছে লেফট। চারটার বিরুদ্ধে তিনটাও লেখা যায়, দুইটাও লেখা যায়, একটাও লেখা যায়। চারটা লিখছে, এবার তিনটা লিখছে। তাহলে প্রথমটা হচ্ছে টপ, তারপরেরটা হচ্ছে এটা হচ্ছে তোমার রাইট এবং লেফট দুইটাই, আর এটা হচ্ছে বটম। তিনটা লিখলে প্রথমটা হচ্ছে টপ আর লাস্টেরটা হচ্ছে বটম, মাঝখানেরটা হচ্ছে লেফট রাইট চিন্তা করে। যদি দুইটা লিখো তাহলে প্রথমটা হচ্ছে টপ বটম, দ্বিতীয়টা হচ্ছে রাইট লেফট। সো এইভাবে দেখবা যে মার্জিন প্যাডিং এ একই ধরনের ব্যাখ্যা দিচ্ছে, একই ধরনের ব্যাখ্যা দিচ্ছে। যখন আমরা প্যাডিং 25 পিক্সেল লিখতেছি, তার মানে অল 4 প্যাডিংস আর 25 পিক্সেল। সো এটাই আমরা লেখার চেষ্টা করতেছিলাম, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, যদি এখানে আসি যে মার্জিন, ধরো যদি আমরা মার্জিন ধরো দিচ্ছি টপ 20 পিক্সেল, আর মার্জিন লেফট আমি করে দিচ্ছি 0 পিক্সেল। তাহলে দেখো একটু হলেও পার্থক্য বোঝা যাবে, একটু হলেও পার্থক্য আমরা বুঝতে পারবো। রিফ্রেশ দেই, এই দেখো এবার লেফটে কিন্তু মিলে গেছে। আর তোমরা যখন এই ব্রাউজারে বিভিন্ন ট্যাব ওপেন রাখো, শর্টকাটে কিবোর্ড থেকে দ্রুত এক ট্যাব থেকে আরেক ট্যাবে সুইচ করতে পারো। যেমন আমি এখন প্রথম ট্যাবে আছি, এখানে তিনটা ট্যাব আছে। তাহলে 1 2 3 তুমি কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দিলে পরেরটাতে যাবে, 3 দিলে তারপরটাতে যাবে, যদি 4 থাকে 4 এ যাবে। কন্ট্রোল 1 টু 9 নয়টা শর্টকাট কাজ করে। তুমি যদি যেখানে থাকো কন্ট্রোল 9 দিলে একবার লাস্টটাতে চলে যাবে। যেমন এখানে তিনটা আছে, তিনটার লাস্ট হচ্ছে 3 নাম্বারটা, 9 দেওয়ার পরে 3 নাম্বারে গিয়েছে, 1 দিলে প্রথমটাতে চলে আসবে। আর প্রায় ব্রাউজার জুম ইন জুম আউট করতে হয়, আমি লেকচার রেকর্ডে বলেছি। এখানেও সেম, কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস এবং কন্ট্রোল 0। এই দেখো প্লাস মাইনাস দিলে এখানে 100, 10%, 20% এরকম দেখাচ্ছে। কন্ট্রোল 0 দিলে নরমাল অবস্থায় চলে আসে। এবার আসলে যে আমাদের যে আলোচনাটাতে আমরা যাচ্ছি সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ধরো এই পেজটার জন্য যতটুকু কোড আমরা করেছি, যেহেতু ওই পেজে কোড বেশি, আমি এই পেজ থেকে দেখাই। এই কোডটা আমার এখানে থাকবে না, এই কোডটা আমার এখানে থাকবে না। তাহলে আমি কিভাবে সেটা করতে পারি? এবার আমরা সিএসএস এর ভিতরে একটা style.css তৈরি করেছিলাম। এখন এটা সাধারণত আমরা ইনডেক্স পেজের জন্য তৈরি করি, অন্য পেজে যে সেম অ্যাট্রিবিউট গুলো এখানে সেট করি। যদি ডিফারেন্ট স্টাইল থাকে, ডিফারেন্ট পেজের জন্য আমরা আলাদা নামও দিতে পারি। আমি যদি মনে করি এটার জন্য আলাদা একটা স্টাইল শীট বানাবো, চাইলে বানাতে পারি। সিএসএস এর উপরে রাইট বাটন ক্লিক করি, নিউ ফাইল, নিউ ফাইলে গিয়ে ধরো আমি এই পেজটার নাম দিচ্ছি প্যাডিং মার্জিন, যে প্যাডিং মার্জিন ডট সিএসএস। যে আমি চাচ্ছি যে এই পেজের যত প্যাডিং মার্জিন যত সিএসএস থাকবে সব হচ্ছে আলাদা একটা সিএসএস ফাইলে থাকবে। আমরা সাধারণত কিন্তু style.css এ ম্যাক্সিমাম কোড লেখার চেষ্টা করি, বাট আমি বোঝানোর স্বার্থে একটু ডিফারেন্ট দেখাচ্ছি। তাহলে আসো যে আমাদের প্যাডিং ডট HTML এ আমাদের যে কোডটা আছে আমি এটা কাট করলাম, কন্ট্রোল এক্স। এবার প্যাডিং সিএসএস এর মধ্যে আমি পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, কোডটাকে বিউটিফাই করে নিলাম, কন্ট্রোল এস। এখন আমরা যদি আউটপুটে যাই, ডেফিনেটলি আউটপুটে আমাদের ইফেক্টগুলো কাজ করার কথা না। আচ্ছা দেখি কাজ করতে, কন্ট্রোল এস। তাহলে আমাদের প্যাডিং মার্জিন এটা সেভ করা হয় নাই, কন্ট্রোল এস। আমি স্টাইলটা রিমুভ করে দিচ্ছি, কন্ট্রোল এস। এবার অল্টা ট্যাব দিয়ে যাচ্ছি, রিফ্রেশ দিচ্ছি, দেখো কোনো কিন্তু ইফেক্ট কাজ করেনি। এখন আমার ইফেক্টটা কাজ করাতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? এখানে স্টাইল শীটটা লিংক করাতে হবে। তাহলে খুবই সিম্পল, নেটে WGS গিয়ে লিংক কপি করে আনতে পারো। লিংক রিলেশন স্টাইল শীট, এটা না লিখলে, স্টাইল শীট না লিখলে কিন্তু লিংক কাজ করবে না।
টাইপটা হচ্ছে অপশনাল, টাইপ টেক্সট সিএসএস এটা অপশনাল, লেখা ভালো। কেন ভালো আরো কয়েকটা ক্লাস গেলে বুঝবা। এরপরে আসো যে আমাদের যেটা ম্যান্ডেটরি এইচআরইএফ হাইপারলিংক রেফারেন্স আমাদের সিএসএস এর মধ্যে কোনটা আছে, প্যাডিং মার্জিন সিএসএস, ব্র্যাকেট ক্লোজ, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5। দেখো কাজ করছে। এটাই হচ্ছে এক্সটার্নাল সিএসএস। সো আমাদের প্রথম লেকচার রেকর্ডে 3 ধরনের সিএসএস এর কথা আমি বলেছি, ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইনলাইন। সো আমরা তিনটাই এখানে কিন্তু আমরা আলোচনা করলাম। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আসো যদি আগেরটাতে যাই ইন্ডেক্স পেজে, যে আমরা এখানে তো অনেকগুলো লিখছিলাম, যদি আমি সব কাট করতে চাই, সরি, আমি যদি সবগুলো সিলেক্ট করে নিয়ে যাই, কন্ট্রোল এক্স, আমার এগুলো থাকবে না। আচ্ছা কন্ট্রোল জেড দেই, আমি স্টাইল থেকে শুরু করে পুরোটা নেই, ওখানে যেহেতু কমেন্টগুলো আছে ওই পেজে থাক। কন্ট্রোল এক্স আমি কেটে দিলাম। এখন আসো যে আমরা style.css যেটা আছে সেখানে যাচ্ছি, style.css ক্লিক করো, কন্ট্রোল ভি দাও। এখানে আমার স্টাইল অবশ্যই লাগবে না, এগুলো জাস্ট কমেন্ট, এবং লাস্টের স্টাইলটাও লাগবে না। কোডকে বিউটিফাই করতে পারো কন্ট্রোল অল্টার বি দিয়ে, অথবা এখানে বিউটিফাই আইকনটাতে ক্লিক করো, অটোমেটিক সে সাজিয়ে দিবে কোড। আচ্ছা কন্ট্রোল এস। এখন কিন্তু আমরা দেখবো যে ইন্ডেক্স পেজের কোনো লিঙ্ক কাজ করতেছে না, কারণ হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস আমরা যুক্ত করি নাই, একবার নরমাল হয়ে গেল। তাহলে এবার আসো আমরা এক্সটার্নাল সিএসএসটা যোগ করে দিই ইন্ডেক্স পেজে। সব সময় আমরা যেমন আগামী ক্লাস থেকে দেখবো হয়তো বা যে বিভিন্ন কারণে আমরা যেমন ফন্ট অসামের জন্য লিঙ্ক সেট করতে হয়, তারপর জাভাস্ক্রিপ্টের জন্য লিঙ্ক সেট করতে হয়। এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে ফ্রেমওয়ার্কের বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের, কিন্তু তুমি যেটা তৈরি করবা যে সিএসএসটা, সেটা অবশ্যই সবার লাস্টে থাকবে, তোমারটা অবশ্যই সবার লাস্টে থাকবে। কেন থাকবে এর ব্যাখ্যাও আছে, যে ওইটার মধ্যে কিছু ডিফল্ট থাকে, তোমারটা দিলে তুমি যেই সকল চেঞ্জ করবা লাস্টে তোমারটা দিলে তোমারটা যে চেঞ্জগুলো করছে সেটা কাজ করবে। তাহলে স্টাইল শিট, এরপর হচ্ছে টাইপ, এটা অপশনাল। আগে পরে অর্ডার কোনো ফ্যাক্টর নাই এখানে, আগে পরে একটা দিলেই হচ্ছে। তুমি যদি শুরুতে এইচআরইএফ দাও কোনো সমস্যা নাই। এইচআরইএফ আমরা দিচ্ছি সিএসএস, এবার দিচ্ছি style.css। আশা করি এই লিঙ্কটাতে আমরা এখন আউটপুট দেখতে পাচ্ছি। তাহলে এই তিনটা ব্যাপার একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আসো যদি আমরা আরেকটা পেজ বাড়াই, নিউ ফাইল, লিস্ট নিয়ে একটু আলোচনা করি। লিস্ট ডট html, শিফট ধরে ট্যাব দিচ্ছি, ওকে। লিস্ট আইটেম, লিস্ট মেনু তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি ইউজ হয়, এজন্য আমি একটু দেখাতে চাই। H1 নিচ্ছি, ট্যাব, আচ্ছা H1 না নিয়ে H2 নেই, কারণ যেহেতু দুইটা সিমিলার চাচ্ছি আমি। আচ্ছা কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট লাইন তৈরি হয়, যে লাইনটা তুমি ডুপ্লিকেট করতে চাও কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট লাইন তৈরি হয়। সো একটা হচ্ছে অর্ডারড লিস্ট, আর একটা হচ্ছে আনঅর্ডারড লিস্ট। এটা অবশ্যই লেকচার শিটের মধ্যে আছে। তো আমরা যদি শর্টকাটে চাই, এমএড সেই সুবিধা দিবে, শর্টকাটে দেখাই, রেকর্ডে তো নরমাল ভাবে আছে। ইউএল, প্রথমে ইউএল, তারপর একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, এলআই কয়টা চাই, স্টার চিহ্ন 5, ট্যাব দিয়ে অটোমেটিক হয়ে গেল। এটা কি বুঝলা? আচ্ছা আমি আগে স্ট্রাকচার লিখি, অনেক হয়তো বুঝো নাই। আচ্ছা ইউএল এর ট্যাগের লেখার নিয়ম কি, অর্ডার লিস্টের জন্য ওএল এর শুরু এবং শেষ থাকে, তার ভিতরে লিস্ট আইটেমগুলো থাকে, এলআই শুরু এলআই শেষ, সেখানে তুমি যা লিখবা সেটাই দেখাবে। সাপোজ লিখতেছি আমি 1, কন্ট্রোল ডি দিচ্ছি, 2, কন্ট্রোল ডি দিচ্ছি, 3, ধরো তিনটা আইটেম। আউটপুট দেখে আসি। আমাদের নতুন একটা পেজ, লিস্ট, রাইট বাটন ক্লিক করি, ওপেন উইথ ফায়ারফক্স। আচ্ছা কন্ট্রোল 9, দেখো এই যে আমাদের এটা হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে হচ্ছে নাম্বারিং আসবে, 1 2 3 এগুলো আসবে। এগুলো চাইলে রোমান সংখ্যা, চাইলে অ্যালফাবেট দিয়েও করা যায়, আমাদের রেকর্ডে আছে, তোমরা দেখবা। এখন আসো যে এই যে আমরা কোডটা লিখলাম, এটা শর্টকাটে ইমেটে যে সুবিধা দেয়, তুমি শর্টকাটে লিখতে পারবা। শর্টকাটে লেখার জন্য নিয়ম হচ্ছে প্রথম ট্যাগের নাম কি ওয়েল, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট দাও, এর ভিতরে ট্যাগের নাম কি এলআই, এরপর স্টার চিহ্ন, কয়টা চাও এলআই, যদি আমি 10টা চাই 10 দাও, এবার ট্যাব দাও, দেখো 10টা তৈরি হয়ে গেছে না। এখন যদি
কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে সরি অল্টার স্যার ধরে আবার একটু দেখাবেন স্যার। আচ্ছা প্লিজ এই সম্পর্কিত আমি একটা শীট তোমাদেরকে দিয়ে দিব শর্টকাট কোডের। দেখো প্রথমে ওয়েল, তারপরে গ্রেটার দেন সাইন, তারপরে এলআই, এরপরে মাল্টিপ্লিকেশন সাইন কয়টা চাই, আমি সাপোজ 5টা চাই, এরপর ট্যাব। কাইন্ডলি সবাই একটু মিউট করেন। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। ওকে, এখন আসো যে এখানে আমি যা লিখবো তাই, যে আমি যদি সরি এবং এখানে আরেকটা সুবিধা হচ্ছে কন্ট্রোল ধরে, আমি কন্ট্রোল ধরলাম, ধরে যদি আমি সব ব্ল্যাঙ্ক স্পেসে ক্লিক করি আমি চাইলে একই লেখা সব জায়গায় লিখতে পারবো। জাস্ট এখন তো ডামি তাই না, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, এই জন্য ধরো সবগুলোতে একই লেখা লিখলাম। দেখি আউটপুটে, আমাদের আউটপুটটা যদি দেখে আসি, রিফ্রেশ দেখো আসছে কিনা, এই যে সবগুলো হোম চলে আসছে। আমি কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে নিচ্ছি। সেখানে একটা শর্টকাট তোমাদের শিখালাম, এগুলো তো টাইপ আছে অবশ্যই, তুমি এগুলো চাইলে টাইপ দিয়ে, লেকচার শিটে আমার আছে অবশ্যই, তুমি এগুলো দেখতে পারবা। কন্ট্রোল এস F5 দেখো ABCD হয়ে যাচ্ছে, এগুলো রোমান সংখ্যা দেওয়া যাবে, আপার কেস লেটার দেওয়া যাবে। আচ্ছা এবার আসি আমি আনঅর্ডার লিস্ট, যদি শর্টকাটে কোড জেনারেট করতে চাও, প্রথমে হচ্ছে ইউএল, তারপরে গ্রেটার দেন সাইন, তারপর হচ্ছে এলআই, গ্রেটার দেন, তারপর হচ্ছে ইনটু কয়টা চাও, সাপোজ ধরো আমি 7টা চাই, ট্যাব দাও, 7টা তৈরি হয়ে গেল। কন্ট্রোল ধরে জাস্ট ভিতরে যদি ক্লিক করতে থাকো, যেখানে তুমি লিখবা, যদি সবগুলো একই লেখা চাও, আমরা তো এখন ডামি টেক্সট তাই না, ধরে লিখলাম HTML, কন্ট্রোল এস অল্টার ট্যাব, রিফ্রেশ, তাহলে এটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। এই আনঅর্ডার লিস্টটা আমরা মেনু তৈরি করার ক্ষেত্রে ইউজ করি। মেনু তৈরি করার ক্ষেত্রে আবারও বলি এটা আমাদের লাগবে, মেনু তৈরি করার ক্ষেত্রে আমরা আনঅর্ডার লিস্ট অনেক বেশি ইউজ করি। যদি আমরা এখানেও টাইপ চেঞ্জ করতে চাই, বা যদি আমি আরেকটা তৈরি করতে চাই, করো যে ইউএল গ্রেটার দেন এলআই ইনটু 4 ট্যাব, আমি 4টার মধ্যেই দিতে চাই ধরো সিএসএস, কন্ট্রোল এস রিফ্রেশ, সেম জিনিস আসলো, কিন্তু আমি টাইপটা চেঞ্জ করতে চাই, টাইপ ইকুয়াল টু দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার স্কোয়ার, দেখো এগুলো কিন্তু স্কোয়ার হয়েছে। এই হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এগুলোর ফার্দার নেস্টেড আছে, এগুলো তোমরা নেট থেকে দেখতে পারো। আমাদের মেনুর জন্য এটা লাগবে, এই কারণে আমি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট ইন্ট্রোডিউস করিয়েছি। তো আমার মনে হয় শুধু ইমেজটা বাকি, এছাড়া আমরা অলমোস্ট অনেক কিছু কভার করেছি। একটা পেজে আমরা ইমেজ তৈরি করে দেখাই, রাইট বাটন ক্লিক করে নিউ ইমেজ গ্যালারি ডট HTML, তোমরা প্রথমে বেশি বেশি পেজ নিয়ে তৈরি করে দেখবা, পরে সবগুলোকে লিঙ্ক করাবা। শিফট আই এক্সক্লেমেশন সাইন দিয়ে আমরা নিয়ে আসলাম ইমেজ গ্যালারি। এখন আমরা খুব সিম্পলি ইমেজ সেট করব। ইমেজ সেট করার জন্য img src, যদি আমি ধরো অনেক সময় লিখতে যাচ্ছি যে অ্যাট্রিবিউটটা কোনো কারণে আসতেছে না, তখন তুমি কন্ট্রোল ধরে স্পেস বার দিলে দেখবা যে অ্যাট্রিবিউট চলে আসছে। আচ্ছা ইমেজের মধ্যে যাচ্ছি, প্রথম হচ্ছে বাটারফ্লাই থাকলো, আমরা যদি পাশাপাশি চাই রাখতে পারি, কন্ট্রোল ডি দিয়ে 4টা দিলাম। এখানে ধরো বাটারফ্লাই 2 মনে একটা আমাদের ছিল, বাটারফ্লাই 3 একটা ছিল, আর এটা মনে একটা ডিফারেন্ট পিকচার ছিল, আমি একটু দেখি, মেবি ফ্লাওয়ার ছিল, কন্ট্রোল স্পেস বার সাজেস্ট করবে ফ্লাওয়ার্স 4, ফ্লাওয়ার্স পড়ে গেছো, আসো আসো, ফ্লাওয়ার্স 4, কন্ট্রোল এস দিলাম। এখানে কিন্তু উইথ হাইট, যেহেতু আমরা যেটা ডাউনলোড করছি মোটামুটি খারাপ না, সাইজ ভালো হওয়ার কথা, আমরা যেহেতু উইথ হাইট সেট করি দেখি কিরকম আসে। আমরা একটু দেখি, প্যাডিং মার্জিন ওপেন উইথ, আচ্ছা প্যাডিং মার্জিন তো না, ভুল হলো আমাদের, ফ্লাওয়ার্স গ্যালারি, ইমেজ গ্যালারি আমাদের হচ্ছে ফাইলের নাম, ওপেন করি, আমরা দেখতে পাচ্ছি ইমেজ একটাও পাইনি তাই না। ড্রিম ওয়েভার হলে এখানে এমন হওয়ার কথা ছিল না, ড্রিম ওয়েভার হলে দেখতাম যে অটোমেটিক পাচ্ছে। এটা হচ্ছে বিভিন্ন এডিটরে বিভিন্ন রকম পাথ চিনতে পারে না, এই কারণে একটু ঝামেলা তৈরি হয়। তো দেখি আমরা একটু চেষ্টা করে, ইমেজের লেফটে একটা স্ল্যাশ দিচ্ছি, আমি একটা দিয়ে দেখি আগে আসে কিনা, না আসলে আমাদের বিকল্প চিন্তা করব। রিফ্রেশ, চলে আসছে। তো 3টা ইমেজ সেট করছি, ইমেজ চলে আসছে। ইমেজের সাইজ যেহেতু বড়,
জায়গা নেওয়ার পর জায়গা পাইনি, সে নিচে চলে আসছে। এখন তোমাদের এর বাইরেও প্রবলেম হতে পারে যে তোমাদের ছবি কানেক্ট করতে পারতেছো না, সেটা আমি আসতেছি। আচ্ছা, প্রথমটাতে পেলো, এখন বাকি সবগুলো অটোমেটিক পেয়ে গেছে না? 4টা, লাস্টেরটাতে পাইনি। আচ্ছা দেখি, সবগুলোতে স্ল্যাশ দিয়ে স্ল্যাশ কন্ট্রোল এস F5, কি হলো? এবার তো সবগুলোই চলে গেল। আচ্ছা, 2টা ডট দেই, ইমেজে এখন কিন্তু শোই করতেছে না, মেবি বৃষ্টির বা কারো এই ধরনের একটা প্রবলেম রেজ করছিল। আচ্ছা, ইমেজ কিন্তু এখানে আছে, বাট আমাদের ইমেজগুলো কোনো কারণে লিংক সে জেনারেট করতে পারতেছে না। আচ্ছা, এর আরেকটা কারণ আছে। আমাদের রুট ফোল্ডারের নাম কি? রুট ফোল্ডারটার নাম কি? আমাদের আজকের যে ফোল্ডারের নাম হচ্ছে HTML CSS, তাই নয় কি? এই ফোল্ডারটা যদি আমি এখানে দিয়ে দিই, যেহেতু এটা অটোমেটিক আসে নাই, এই যে কন্ট্রোল ভি দিয়ে আমি স্ল্যাশ দিচ্ছি, আমার ফোল্ডারের নামটা কন্ট্রোল ভি স্ল্যাশ রুট ফোল্ডারটা সে চিনতে পারেনি, কন্ট্রোল ভি স্ল্যাশ। আমি সবগুলোর ব্যাখ্যা দিব, আগে দেখি আসে কিনা। রিফ্রেশ, আমরা দেখতে পাচ্ছি সবগুলো আসছে। এখন আমি তোমাদের এটা একটু বুঝিয়ে দিচ্ছি, আমি একটু সবগুলোর উইথ একটু ছোট করে নিই, তাহলে আমাদের 200 উইথ আমি 200 দিয়ে দিচ্ছি সবার ক্ষেত্রে। হাইট অটোমেটিক নিয়ে নিবে, কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি। তো যারা রেকর্ড দেখছো তাদের জন্য ক্লাসটা এনজয়েবল হবে, যারা রেকর্ড দেখো না তাদের জন্য বোরিং ক্লাস হচ্ছে। রিফ্রেশ, তাহলে আমরা 4টা ইমেজ পেয়ে গেলাম। এখন তোমাদের এই ইমেজের পাথ নিয়ে প্রবলেম হতে পারে। প্রবলেম হলে যেটা হবে, দেখো আমার প্রথমে কেন পেলো না সে, আমি এতটুকু কেটে দিচ্ছি। আমি ইমেজ ফোল্ডারের ভিতরে যাচ্ছি, কিন্তু এর আগে ইমেজ ফোল্ডারটা ছিল কার ভিতরে? HTML CSS, এটা হচ্ছে রুট ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে ছিল। সে এই ফোল্ডারটা সে পাচ্ছিল না, এটার ভিতরে হচ্ছে আমাদের ইমেজ। এই কারণে আমাদের পাথটা নিয়ে ওরা ঝামেলা করতেছিল, যেটা বললাম অন্য এডিটর ইউজ করলে হয়তো এটা করবে না। তাহলে আমাদের এখানে শুরুতে বলে দিতে হবে যে তোমার পাথটা কি। যদি এটা নাও পায়, যদি ধরো এটা দেওয়ার পরে পাচ্ছে না, তাহলে শুরুতে 2টা ডট দিবা। এই ডট মানে হচ্ছে এর থেকে বেরিয়ে সে ফার্দার চিন্তা করে যে কোন ড্রাইভে আছে। এটার জন্য অবশ্যই তুমি একটু স্টাডি করতে পারো। আমার লেকচারের শেষের দিকে সম্ভবত দেখিয়েছি তোমাদেরকে যে HTML টিউটোরিয়ালের মধ্যে HTML ফাইল পাথ নামে একটা টিউটোরিয়াল অবশ্যই আছে। HTML নেট একটু স্লো হয়ে গেছে কোনো কারণে, অনেক ফাইল ওপেন করো। আচ্ছা, এখানে এই যে HTML ফাইল পাথ, এটা আমার রেকর্ডের মধ্যে আমি তোমাদেরকে হয়তো শর্ট কাটে খুব দ্রুত দেখানোর চেষ্টা করেছিলাম। এখানে যদি যাও, দেখো যে কিভাবে পাথ জেনারেট করে। নরমালি ইমেজ এই যে পিকচার ডট জেপিজি দিলে কাজ করার কথা, যদি কোনো কারণে কাজ না করে তাহলে তুমি ফোল্ডারের নাম দিবা, ফোল্ডারের নাম কাজ না করলে রুট এই স্ল্যাশ দিবা, স্ল্যাশ দিয়ে কাজ না করলে তুমি 2টা ডট দিবা। আর আমরা ওখানে দেখালাম যে আমাদের রুট ফোল্ডারের নামটা আমরা দিয়ে দেখলাম যে আসছে কিনা। সো ইমেজের এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। এখন অ্যাঙ্কর ট্যাগ দিয়ে তো তুমি যে কোনো পেজে যেতেই পারবা, এই কাজ তো তোমরা সবাই পারবা। আমি যদি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ সেট করি HREF, আমি ইন্ডেক্স পেজে যেতে চাই এই পেজ থেকে, তাহলে এখানে ইন্ডেক্স পেজ নাম দিচ্ছি, ইন্ডেক্স বা হোম পেজ, ওকে, কন্ট্রোল এস। এবার দেখি আমাদের, এবার আমরা দেখি আমাদের যে হোম পেজ, এখানে লিঙ্কটা আসছে। যদি আমরা মনে করি যে, একটা বিআর ট্যাগ দিব এখানে, বিআর কন্ট্রোল এস, আমি রিফ্রেশ দিচ্ছি, দেখো হোম পেজের নিচে চলে আসছে। এখন ক্লিক করো, দেখো ইন্ডেক্স পেজে চলে যাচ্ছে। এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এখন যদি মনে করো যে এই পেজ থেকে তুমি, আমরা যেই পেজগুলো তৈরি করলাম সেই পেজগুলোতে যেতে চাই, তাহলে আমরা ইন্ডেক্স পেজে যাই। ইন্ডেক্স পেজে গিয়ে আমি এখানে একবারে শেষের দিকে এসে পি ট্যাগ নিচ্ছি এবং এ ট্যাগও নিচ্ছি। এটার ভিতরে স্পেস দিয়ে আমি ইমেজ গ্যালারি সেট করে দিলাম। এখানে লিখলাম হচ্ছে গ্যালারি, কন্ট্রোল এস, অল্টার ট্যাব দিয়ে যাচ্ছি, রিফ্রেশ,
এই যে ইমেজ গ্যালারি, যেহেতু পিটেক নিয়েছি, আসলে পিটেক নেওয়াটা ঠিক হয়নি, কারণ আমার খেয়াল ছিল না যে পিটেকের মধ্যে আমরা সিএসএস লিখেছি। তাহলে আমি পিটেকটা রিমুভ করে দিলাম। আমি কন্ট্রোল ডি দিয়ে আরো কয়েকটা তৈরি করে নেই। ইমেজ গ্যালারি ছিল আমাদের, এরপরে ছিল তোমার আমাদের লিস্ট ছিল, list.html, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতেছি। ছিল হচ্ছে প্যাডিং মার্জিন বা কন্ট্রোল স্পেস বার দিলে সাজেস্ট করার কথা ছিল, পরে নাই। প্যাডিং মার্জিন, কন্ট্রোল এস, তিনটা। দেখি আমরা রান করি, রিফ্রেশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইমেজ গ্যালারি, দেন হচ্ছে সবগুলো ইমেজ গ্যালারি নামকরণ দেখাচ্ছে। রিজন তো বুঝতেই পারছো, আমরা ভিতরে লেখা চেঞ্জ করি নাই। এটা হবে লিস্ট, LIST, আর এটা হবে প্যাডিং মার্জিন, মার্জিন প্যাডিং ভার্সেস। ওকে, যদি ব্রেক ট্যাগ ইউজ করতে চাও, বিআর, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, লাস্টের দরকার নাই, আচ্ছা কন্ট্রোল এস, F5। তাহলে আসো এখন ইমেজ গ্যালারি কাজ করবে। এই যে কাজ করলো, হোম পেজে যাচ্ছি, লিস্ট কাজ করবে, যেহেতু এখানে কোনো লিঙ্ক নাই আমি ব্যাক দিয়ে যাচ্ছি, মার্জিন প্যাডিং কাজ করলো, ব্যাক দিয়ে যাচ্ছি। তাহলে দেখো আমাদের আজকে যে আলোচনা করলাম, আর আলোচনায় যাচ্ছি না, এর মাধ্যমে তুমি তোমার নিজের একটা পার্সোনাল ওয়েব পেজ খুব সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারবা। ওয়েবসাইট মানে হচ্ছে ইটস এ কালেকশন অফ ওয়েব পেজেস। অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট হয়। এখন বলতে পারো স্যার একটা পেজ দিয়ে হয় না, অবশ্যই হয়, একটা পেজও একটা ওয়েবসাইট হয়। বর্তমানে ল্যান্ডিং HTML যেগুলো, যে এক সিঙ্গেল পেজের ওয়েবসাইট এখন অনেক জনপ্রিয় হচ্ছে, যে ভার্টিক্যাল শুধু নিচের দিকে যেতে থাকে। তো যাই হোক, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি তোমরা কিছুটা হলো শিখতে পেরেছো। যদি কারো পূর্বের অভিজ্ঞতা থেকে থাকে HTML CSS এ থেকে থাকলেও দেখবা কিছু নতুনত্ব হয়তোবা পেয়েছো, দুই একটা কথা হয়তোবা তোমার জন্য উপকার হতে পারে। তো আমাদের ক্লাসটা এই পর্যন্তই। দুজন হ্যান্ড রেজ করছো, তোমাদের দুজনকে সুযোগ দিয়ে আমরা ক্লাসটা শেষ করব। প্লিজ কোশ্চেন করো। বৃষ্টি প্রথমে করো, তারপরে সঞ্জয় শর্মা। স্যার ওই যে লিংক করালেন হোম পেজে, তো হোম পেজে লিংক করে যে ক্লিক করলে একটা কালার চেঞ্জ হয়, এটা আপনি এই যে ভিডিও টিউটোরিয়ালে দেখাইছেন, আমি করতে চাইছি কিন্তু আমার হচ্ছিল না। আচ্ছা, বুঝতে পেরেছি। এটাকে হবার বলে, যে আমার লিংক নিয়ে কিভাবে কাজ করি। আচ্ছা, যদি দেখাতে চাই আমাদের ইন্ডেক্স পেজে স্টাইল, ওকে, তাহলে আমি এখন শুরুতে তোমার কোড যাতে দেখা যায় এরকম লিখতেছি। আমাদের ট্যাগটা নাম কি? অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের টেক্সট ডেকোরেশন আমি প্রথমে করে দিচ্ছি নান। এর মানে কি? এর মানেটা হচ্ছে যে আমি আউটপুটে যাই, রিফ্রেশ দিচ্ছি, দেখো এই সবগুলো নিচ থেকে আন্ডারলাইনটা চলে গেছে না? সবগুলো থেকে আন্ডারলাইন চলে গেছে। আমরা এটা দেখতে চাই না। এখন আসো যে এর পরে ক্লোন চিহ্ন, আমরা চাচ্ছি হবার। হবার করলে কি হবে? আমি একটা কালার দিতে চাচ্ছি, সেটা ব্যাকগ্রাউন্ড কালার হতে পারে, টেক্সটের কালার হতে পারে। শুধু কালার মানে হচ্ছে টেক্সটের কালার। কালার দিতে যাচ্ছি ধরো রেড, কালার দিতে যাচ্ছি রেড। তাহলে হবার মানে মাউস যখন নিয়ে যাচ্ছে এটাকে হবার বলে। মাউস যখন নিয়ে যাচ্ছে এটাকে আমরা হবার বলে থাকি। দেখো এবার যখন রিফ্রেশ দিব, এই যে মাউস নিয়ে গেলে দেখো রেড কালার আসছে না? তুমি কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমি এক কাজ করি তোমাদের সুবিধার্থে, ইন্ডেক্স পেজে যাই, এই অংশটাকে একবার টপে দেখাই, তোমাদের ওখান থেকে দেখতে সুবিধা হবে। এখানে দেখাই, ওকে, কন্ট্রোল এস দিলাম। এবার আমরা রিফ্রেশে যাই, দেখো এই যে মাউস ধরলে কি আসতেছে, আমি আরো বড় যদি করি, মাউস ধরলে রেড কালার আসছে না? এটাকে বলে হবার। এটা কি বৃষ্টিধর জিজ্ঞাসা করছো? বৃষ্টি কি এই কোশ্চেনটাই করছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। তুমি চাইলে এর চারপাশে বর্ডার সেট করতে পারো। আসলে বর্ডার শিখছি, লাইক 1 পিক্সেল, সলিড, গ্রিন। দেখি কোনো বর্ডার আসে কিনা এর চারপাশে, মানে অ্যাঙ্কর ট্যাগের চারপাশে। রিফ্রেশ দেই, দেখো চারপাশে বর্ডার আসছে। যদিও এখানে বর্ডার দেখুন একটার সাথে একটা মিলে যাচ্ছে। আমরা এটা ডিফারেন্ট ভাবে করে থাকি। ওই যে আমরা বললাম যে আমরা লিঙ্ক বা হচ্ছে মেনু, এগুলো সব হচ্ছে আনঅর্ডার লিস্ট দিয়ে তৈরি করি। আগামী ক্লাস হয়তো বা দেখবো। তারপরে ধরো আমরা বর্ডার না চাই, যদি এটার ব্যাকগ্রাউন্ড কালার চাই, দেখতে ভালো লাগবে না, তারপর জাস্ট অ্যাট্রিবিউটটা বোঝানোর জন্য দিচ্ছি আমি। ধরো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে গ্রিন, ইয়েলো,
এবার দেখি কি আসে। মাউস ধরলে ব্যাকগ্রাউন্ড কালার দেখাচ্ছে, পাশাপাশি টেক্সটের কালারও দেখাচ্ছে। তার মানে শুধু কালার হচ্ছে টেক্সট আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমার যতটুকু অ্যাঙ্কর ট্যাগ আছে তার পেছনে যে কালারটা আসতেছে। তো আশা করি আনসারটা তুমি পেয়েছো। আমাদের আরেকজনের একটা কোশ্চেন ছিল জি সম্ভবত। স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। সঞ্জয় শর্মা, তোমার কোশ্চেনটা করো, তাহলে আমরা ক্লাস শেষ করবো আজকে। স্যার আজকে যে 3টা সেশন হয়েছে এই 3টা কি মার্চ করে আমাদের ইউটিউবে দিবেন? আমি যে আলোচনা করছি এটার অলমোস্ট 80% প্রথম লেকচারে খুব সুন্দরভাবে দেয়া আছে রেকর্ডে। আর যে কয়েকটা নতুন আসছে লাইক ইউনিভার্সাল ট্যাগ, মার্জিন প্যাডিং এর ডিফারেন্স, ডিপ ট্যাগ, এগুলো আমরা আগামী লেকচার কয়েকদিনের মধ্যে ফর্মাল ভিডিও করে দিব, ঠিক আছে? আর যদি তোমরা চাও এটা আমি সুযোগ পেলে 3টাকে মার্চ করে আমি হয়তো বা ইউটিউবে দিব তোমাদের লিংকটা আনলিস্টেড করে, যে তোমরাই শুধু পাবা, পাবলিক পাবে না। যদি চাও দিয়ে দিব, অসুবিধা নেই। জি স্যার, দিলে একটু ভালো হয় স্যার। আপনার ক্লাসে মানে করলে আপনি যে বলতেছেন আমরা শুনতেছি এবং প্রশ্ন করতে পারতেছি, সেই ক্ষেত্রে ওই ক্লাসগুলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতেছি, তো নেক্সট টাইম প্র্যাকটিস করতে আমাদের জন্য ভালো হয় এটা দেখে। আচ্ছা ঠিক আর আছে। অবশ্যই আপনি যেগুলো আপলোড করেন ওগুলো তো অবশ্যই দেখি স্যার, অবশ্যই দেখবো ওগুলো। না, যদি মনে করো যে তাহলে আমাদের প্রি আপলোড দরকার নাই, যেটা আমরা ক্লাস করতে সেটা দিলেই হবে, তাহলে আমার ওইটার আপলোড করা স্যার দরকার ওইটা নেই। তো থাকবেই স্যার, সমস্যা না স্যার, ওটা অবশ্যই থাকবে স্যার। এটাও যদি দেন স্যার আমার মানে একটু বুঝতে সুবিধা হয় আর কি স্যার। আচ্ছা ঠিক আছে, এই ক্লাস এটা আমি দিব। এটা কিন্তু আসলে অতটা এডিট করার সময় পাবো না, অনেক সময় লাগে এগুলো এডিট করতে। আমি র যেটা আছে সেটা দিয়ে দিব, তোমরা পাবলিকলি পোস্ট করবে না, শুধু প্রাইভেটলি তোমরা জি পাবে। স্যার, জি কোনো সমস্যা নাই, জি স্যার আপনি শুধু রটা দিয়ে দিলে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আমাদের প্রতিটা ক্লাসের সেম জুম আইডি পাসওয়ার্ড, এটা মনে স্যার, রাখবা। একটা কোশ্চেন করব স্যার। হ্যাঁ প্লিজ। স্যার হচ্ছে এইচআর ট্যাগ আছে না স্যার, নিচে আন্ডারলাইন আসে যে, দেখতে স্যার চাও? ওটা আমি একটু কালার করতে চাইছিলাম, তো কালারের অ্যাট্রিবিউটটা দিছিলাম কিন্তু আমার হচ্ছে না, কি কালার করা যাবে? হ্যাঁ যাবে। আমরা সাধারণত ওই যে এইচআর যেটা, ওইটার বেশ কিছু অ্যাট্রিবিউট তো আছেই। তুমি যখন পারবা না, ভালো প্র্যাকটিস হচ্ছে তুমি এই যে ধরো আমি যদি যাই W3 স্কুলস অথবা গুগলে যদি যাও, ওটাকে বলে এইচআর এর উইথ সেট করলে কালার দিতে পারবা। তার আগে ধরো আমি যদি এখানে মনে করি যে এইচআর অ্যাট্রিবিউট, এইচআর ট্যাগ অ্যাট্রিবিউট, সার্চ দিয়ে শিখতে হবে। হ্যাঁ, সার্চ দিয়ে শিখলে তুমি ইজিলি কাজ করতে পারবা। সার্চিং কিন্তু গুগলে আমরা অনেকেই প্রপারলি সার্চ করতে পারি না। অথবা যে হাউ টু স্টাইল এইচআর এলিমেন্ট উইথ সিএসএস, দেখো এখানে আনসার অটোমেটিক পেয়ে যাবা তুমি। এই যে তুমি তো এগুলোই চাচ্ছ, তাই না? এগুলোই চাচ্ছিলে না? জি স্যার। তাহলে এখন এই যে আমি দেখালাম কিভাবে সার্চ করতে হয়। তুমি এখন দেখো যে বর্ডার প্রপার্টি, এখানে যে ক্লাস ইউজ করে করছে, এখন তো এই কোড বুঝতে সমস্যা নাই। এইচআর এর মধ্যে ক্লাস আছে ডট না স্যার, এখন কোনো সমস্যা নেই। এই যে দেখো এখন বর্ডার 1 পিক্সেল সলিড রেড, দেখছো? রান করো, ট্রাই ইট ইটসেলফে দাও। এই দেখো দেখাচ্ছে, এটা হচ্ছে ডিফল্ট ছিল, এরপরে যে বিভিন্ন বর্ডার সেট করছে। বর্ডার এই যে টপ দিয়ে যে এগুলো সেট করছে। লাস্টেরটা দেখো অনেক উইথ অনেক হাই, যে বর্ডার রেডিয়াস চারপাশে গোল হয়েছে, এটাকে বলে বর্ডার রেডিয়াস। বর্ডার 10 পিক্সেল দেওয়ার কারণে তোমার এই যে অনেক দেখাচ্ছে উইথটা অনেক, সরি হাইটটা একটু বাড়ছে। এই যে বর্ডার রেডিয়াস নতুন একটা অ্যাট্রিবিউট চারপাশে সার্কেল করার জন্য। তো এইভাবে তুমি সার্চ দিয়ে দেখবা যে ইজিলি পেয়ে যাবা। থ্যাংক ইউ।